বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরমান হোসাইন, বিসিএস কনফিডেন্সের একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক। সো আজকে আমরা ইংরেজি সাহিত্য সম্পর্কে একটু আলোচনা করব। এটা আপনাদের জন্য ফ্রি এবং কোন জায়গা থেকে এসেছে সেগুলি একটু দেখবেন। ইট উইল বি বেটার ফর ইউ। সো আমরা মূল আলোচনায় চলে যাই। ইংলিশ লিটারেচারের বিগত বছরগুলি থেকে কোশ্চেনটা ভালো করে পড়বেন। দ্যাট মিনস এমসিকিউগুলি একটু বারে বারে দেখবেন। ইংলিশে থেকে সাধারণত কয়েকটা জায়গা থেকে বারে বারে কোশ্চেন তৈরি করা হয়। তার মধ্যে একটা যুগ হচ্ছে রোমান্টিক পিরিয়ড এবং রেনেসান্স পিরিয়ড। এই দুটো যুগ থেকে অনেক কোশ্চেন তৈরি করা হয়েছে প্রিভিয়াসে এবং সামনে আরও হবে। সাহিত্যের মধ্যে এই দুটি যুগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে রিজভি ভাই, অনেক ধন্যবাদ। যেহেতু শোনা যাচ্ছে তাহলে উইল কাম ব্যাক আর মেইন থিম, আমাদের মূল আলোচনায় চলে আসি এবং আমরা যাত্রা শুরু করি। দেখুন, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ইংলিশ লিটারেচার। আমরা যদি সিম্পলি একটা কোশ্চেন করি তাহলে দেখেন গ্রামার এবং লিটারেচার। আমরা জানি গ্রামার থেকে 20 আর লিটারেচার থেকে 15। এটা যদি কাউন্ট করা হয় তাহলে হয় হচ্ছে 35 মার্কস। এটা পিলির জন্য, বিসিএস এর জন্য। এই 35 মার্ক বিসিএস এর জন্য। এই গ্রামার থেকে সিম্পলি যদি একটা কোশ্চেন করি আমরা যে হু ইজ দি ফাদার অফ ইংলিশ গ্রামার, তাহলে আমরা এই কোশ্চেনটা লিখি বা একটু শুনি। ফাদার অফ ইংলিশ গ্রামার। গ্রামার অনেক পড়েছি কিন্তু গ্রামারের জনকটা আমরা জানি না। আজকে একটু জেনে নেই। ফাদার অফ ইংলিশ গ্রামার একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে ল্যান্ড-লি মারি। LINDLEY, ল্যান্ড-লি মারি, MURRAY। দুটো শব্দ, ল্যান্ড-লি মারি। শব্দটাকে যদি আমরা স্পেলিং এর দিক থেকে ভেঙে দেই, দেখেন LINDLEY, ল্যান্ড-লি মারি, MURRAY। ল্যান্ড-লি মারিকে বলা হয় গ্রামারের জনক। কোশ্চেনটা কখনো কখনো বায়ু বোর্ডে আসতে পারে যে গ্রামারের জনককে, তাহলে অবশ্যই আমরা বলবো ল্যান্ড-লি মারি, LINDLEY, মারি, MURRAY। এই ল্যান্ড-লি মারিকে বলা হয় গ্রামারের জনক। কিন্তু এই কোশ্চেনটা থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেন যে সাহিত্যের জনককে, হু ইজ দি ফাদার অফ ইংলিশ লিটারেচার। তাহলে ছোট্ট করে আমরা এখানে একটু লিখি যে সাহিত্যের জনককে। তাহলে কোশ্চেনটা যদি এরকম হয়, একই কোশ্চেন একটু ভিন্নভাবে তৈরি করা হচ্ছে। যদি বলা হয় এরকম, ফাদার অফ ইংলিশ লিটারেচার। ফাদার অফ ইংলিশ লিটারেচার যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম আপনারা অবশ্যই জানেন, শুনে এসেছেন, দেখে এসেছেন, পড়েছেন। জিওফি সসার, GEOFFREY, জিওফি সসার, CHAUCER, GEOFFREY, জিওফি সসার, CHAUCER। শব্দটাকে আমরা ভেঙে দিলাম। দেখেন, কোনো বড় শব্দকে সিলেবাস বা সিলেবালে বাংলে সেটার প্রনাউন্সিয়েশনটা গুড বা রাইট আটারেন্সটা হয়ে যায়। GEOFFREY, CHAUCER, জিওফি সসার। সংক্ষেপে বলা যেতে পারে GC, সংক্ষেপে বলা যেতে পারে GC। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা বিগত বছরগুলিতে দেখবেন বিভিন্ন জায়গায় এসেছে। তাহলে আমরা জানি ইংলিশের দুটো পার্ট, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে লিটারেচার। গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 15, এই 35 মার্ক বিসিএস এর জন্য। এখানে সিম্পলি দুটো কোশ্চেন করা হলো। গ্রামারের জনককে ল্যান্ড-লি মারি, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট সাহিত্যের জনককে জিওফি সসার। জিওফি সসার, বাংলায় বলা হয় সসার, ইংলিশে বলা হয় সসার। জিওফি সসারকে সংক্ষেপে বলা যায় GC। তাহলে আমরা দুটো কোশ্চেন খুব ইজিলি জানতে পারলাম এবং দুটো কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই দুটো কোশ্চেন সাধারণত পরীক্ষায় না আসলেও উপরের কোশ্চেনটা বারে বারে এসেছে এবং দেখবেন এটা খুব স্পষ্টভাবে থাকে যে ফাদার অফ ইংলিশ লিটারেচারকে জিওফি সসার। এখন দেখেন, ফাদার অফ ইংলিশ লিটারেচার জিওফি সসার, এই কোশ্চেনটার ক্ষেত্রে যারা একটু ডিপলি জানে তাদের কখনো কখনো কনফিউশন হতে পারে, বা আপনি না জানা থাকলে তাদের সাথে আর্গুমেন্ট করবেন না, যারা জানেন তাদের কাছে শিখবেন। ফাদার অফ ইংলিশ লিটারেচার, এই কোশ্চেনটা যদি আরেকজন ব্যক্তি বলা হয় তাহলে সেই ব্যক্তিকে বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম
SHAKESPEAR উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার স্পেলিংটা গুরুত্বপূর্ণ। লাস্টে একটা শব্দ আছে আর, ARE, বর্ণর দিক থেকে ই, শব্দের দিক থেকে আর। SHAKESPEARE, দেখবেন লাস্ট একটা পরীক্ষায় কোশ্চেন আসছে প্রাইমারিতে বা BCS-এও, হুইচ ইজ দি কারেক্ট স্পেলিং অফ উইলিয়াম শেক্সপিয়ার। লাস্টে এখানে দিয়ে দিছে AER, REA, ARE ইত্যাদি। তাহলে অবশ্যই শেক্সপিয়ার লাস্টে একটা কি আছে, শব্দ অক্সিলারি ভার্ব, গ্রামারের দিক থেকে আর আছে, আর বর্ণের দিক থেকে ই আছে। তাহলে যদি বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, দেখেন জেওফি সসারও হয় এবং উইলিয়াম শেক্সপিয়ার, নট শেক্সপিয়ার, শেক অর্থ দোলানো, স্পিয়ার অর্থ বর্ষা। শেক্সপিয়ার শব্দের অর্থ বর্ষা দোলানো। এবং এই কোশ্চেনটা যদি ফাদার অফ, এখানে অতিরিক্ত একটা শব্দ লিখি আমরা, ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, তাহলে এই ব্যক্তির নাম বলা হয় আরেকটা ব্যক্তি বা এই টাইটেল বলা হয়, সেই ব্যক্তির নাম হলো জর্জ বার্নার্ড শো। এখন আমরা কি করব, পরীক্ষায় যদি কোনটা আসে কোনটা দেব, হাজারো কোশ্চেন থাকতে পারে। আমরা প্রথমে শুনি, ফাদার অফ ইংলিশ লিটারেচার জেওফি সসার, ফাদার অফ ইংলিশ লিটারেচার উইলিয়াম শেক্সপিয়ার, ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার GB শো, জর্জ বার্নার্ড শো। তাহলে আমরা জানলাম সাহিত্যের জনক জেওফি সসার, সাহিত্যের জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। আমরা একটু জেনে নিলাম। এবার আমরা এখানে একটু গল্প করি, গল্প করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখেন শেক্সপিয়ার বলেছিল তার বিখ্যাত গ্রন্থ হ্যামলেটের মধ্যে অনেকগুলি কোটেশনের মধ্যে একটা কোটেশন বলেছিল, লিসেন টু মেনি স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো। এজন্য জ্ঞানীরা আগে শোনে পরে কোশ্চেন করে, আর বোকারা একটু শোনে একটু কোশ্চেন করে। তাহলে আপনি কি দেখেন, আমরা দেখেন প্রথমে জানলাম লিটারেচার জনক হলো জেওফি সসার, এরপরে জানলাম লিটারেচার জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এরপরে মডার্ন লিটারেচার জনক জানলাম আমরা জর্জ বার্নার্ড শো। আমরা কিন্তু গল্প করছি। আধুনিক সাহিত্যের জনক হলো জর্জ বার্নার্ড শো, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, এবং একজন, সেই ব্যক্তির নাম জর্জ বার্নার্ড শো। কিন্তু উপরের এই দুটি নিয়ে আমাদের কনফিউশন আছে, পরীক্ষা আসলে কাকে দেব, কে ভালো, কে থাকবে অপশনে, হাজারো কোশ্চেন। খেয়াল করি আমরা, দেখেন প্রথমে যদি কোশ্চেন থাকে ফাদার অফ ইংলিশ লিটারেচার, অপশনে যেই থাকুক আমরা তাকে দেব। হতে পারে সেটা উইলিয়াম শেক্সপিয়ার অথবা জেওফি সসার, অপশনে যে থাকবে আমরা তাকে দেব ফার্স্ট। সেকেন্ডলি, অপশনে দুজন ব্যক্তি আছে, তখন কি করব, তাহলে অপশনে দুজন ব্যক্তি থাকলে অবশ্যই A+B, B+C, বথ, উভয়, দুটেই দিবে, আমরা দুটেই দেব। অপশন তৃতীয়, কোশ্চেন একই, দুজন ব্যক্তি আছে কিন্তু এ আছে এ আছে বি, অথবা এ আছে বি, এ আছে এ, তখন আমরা কাকে দেব, তখন আমরা অবশ্যই একজন ব্যক্তিকে দেব, সেই ব্যক্তির নাম হচ্ছে জেওফি সসার। তার মানে এটাই বোঝাতে চাচ্ছি, সাহিত্যের জনক জেওফি সসার, এটি পারফেক্ট, খুবই রেয়ার, কখনো কখনো বলা যায়, নাই বললেই নয়, উইলিয়াম শেক্সপিয়ারকে। তাহলে অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে অবশ্যই দুজনই রাইট হয়, তখন অপশনে A+B থাকতে পারে। দুজন ব্যক্তি আছে কিন্তু একজন আছে এ একজন আছে বি, তখন কাকে দেব, তখন নিঃসন্দেহে আমরা জেওফি সসারকে দেব, কারণ জেওফি সসার ইংরেজ সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শেক্সপিয়ারের অনেক আগে, এজন্য সাহিত্যের জনক জেওফি সসার পারফেক্ট। শেক্সপিয়ারকে অন্যান্য টাইটেল বলা যায়, তবে এটাও বলা যায় কিন্তু খুবই রেয়ার। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করি, ফাদার অফ ইংলিশ লিটারেচার জেওফি সসার, কখনো কখনো বলা যায় খুবই রেয়ার উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক সাহিত্যের জনক বলা হয় জর্জ বার্নার্ড শো। এবার আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এখানে আর কোনো কোশ্চেন নেই। এবার ছোট্ট করে আমরা দ্বিতীয় টপিক, দ্যাট মিন্স অন্য একটা বিষয় আলোচনা করি। আমরা বেসিক আলোচনা দিয়ে যাত্রা শুরু করলাম। এবার ইংলিশ লিটারেচারে দেখেন মূলত যুগ আছে হচ্ছে 8টি, ইংলিশ লিটারেচার যুগ আছে 8টি, আর আমরা জানি গ্রামারের দিক থেকে পার্টস অফ স্পিচ আছে হচ্ছে 8টি। একটাকে যদি আরেকটার সাথে কম্পেয়ার করা যায় তাহলে এটা মনে রাখার জন্য খুব ভালো সুবিধা হয়। আমরা সেই যুগগুলি একটু জানার চেষ্টা করি। দেখেন, দি অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, ANGLO, অ্যাংলো-স্যাক্সন, SAXON, দি অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। হতে পারে তার অপর নাম ওল্ড, অ্যানসিয়েন্ট, ইংরেজ সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, সূচনাকাল, অনেক কিছুই।
দ্বিতীয় হচ্ছে দি মিডল ইংলিশ পিরিয়ড। দ্বিতীয় হচ্ছে কি মিডল ইংলিশ পিরিয়ড। তৃতীয় হচ্ছে দি রেনেসান্স, RENAISSANC, স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, RENAISSANCE, দি রেনেসান্স পিরিয়ড। ফোর্থ নম্বর বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নট নিউ, শব্দটা হবে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ফিফথ নম্বর বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এই যে আপনারা যারা রোমান্টিক পিরিয়ড। সিক্স নম্বর ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, আই থিঙ্ক নিচে দেখা যাচ্ছে কি। এরপর হচ্ছে মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড, অ্যান্ড বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। এই 8টা যুগ থেকে সকল ধরনের কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন তৈরি করা হয় যে কোনো পরীক্ষার জন্য। কে কোন যুগের কবি, তার নাম কি, ডিউরেশন কি, সেঞ্চুরি কি, তার ট্যাজি কি, কি কমেডি কি, তার কোটেশন কি, তার জন্ম মৃত্যু ইত্যাদি ইত্যাদি কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন তৈরি করা হয়েছে, হয়, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখি এই হচ্ছে 8টি যুগ, অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই হচ্ছে 8টি যুগ। একটা জিনিস মনে রাখবেন, এই 8টি যুগের মধ্যে থেকে আমরা সিম্পলি দেখেন দু একটা শব্দ জানি নেই। অ্যাংলো সেকশন শব্দের অর্থ হচ্ছে দেবদূত, মানে গড গডেস নিয়ে যাকে চলাচলা করা হয়। মিডল অর্থ মধ্যম, এটা পরীক্ষায় আসে না, দরকার নেই। রেনেসান্সটা আসে নবজীবন, নবজীবন, অথবা কখনো কখনো এটাও বলা যায় পুনর্জন্ম বা নবজাগরণ, এটাও বলা যায়, কিন্তু এই নবজীবনটা হচ্ছে তুলনামূলকভাবে পারফেক্ট। নিও ক্লাসিক্যাল অর্থ হচ্ছে নব্যধ্রুপদী, নব্যধ্রুপদী। এখন নব্যধ্রুপদী কি এটাই বুঝি না, বুঝছি একটু পরে বুঝিয়ে দিচ্ছি নব্যধ্রুপদীটা কি। রোমান্টিক অর্থ আবেগ, কল্পনা, প্রেম, ভালোবাসা। ভিক্টোরিয়ান জয়, মডার্ন আধুনিক, পোস্ট মানে অত্যাধুনিক, এগুলি দরকার নেই। এই 8টি যুগের মধ্যে থেকে 3টি যুগের বাংলা অর্থ ইম্পর্টেন্ট। অ্যাংলো সেকশন অর্থ দেবদূত, রেনেসান্স অর্থ নতুন করে জন্ম বা নবজীবন, একই কথা, আমরা একটা শব্দ রেখে দেই পারফেক্ট, সেটা হচ্ছে নবজীবন। নিও ক্লাসিক্যাল অর্থ হচ্ছে নব্যধ্রুপদী। নব্যধ্রুপদীটা কি একটু জেনে নেই। নিও ক্লাসিক্যালের ব্যক্তিরা সাধারণত তাদের ক্রিয়েটিভিটি ছিল না নিজেরা লেখার জন্য, তারা পূর্বের কোনো কিছু চুরি করত, কপি করত, অনুসরণ অনুকরণ করে লিখত। এই জন্য তাদেরকে বলা হয় নব্যধ্রুপদীর লোক বা নব্যধ্রুপদীর এরিয়ার লোক। নব্যধ্রুপদীর একটা বাংলা শব্দ হচ্ছে নকল, তার মানে তারা অনুকরণ অনুসরণ করে লেখা হচ্ছে নকল। খেয়াল করে দেখেন, যদি নিও ক্লাসিক্যাল শব্দটা খুঁজতে যাই, নিও ক্লাসিক্যাল একটা অন্য শব্দ হচ্ছে সুডো, আর সুডোর একটা সিনোনিম হচ্ছে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম এবং লাস্টে পাওয়া যায় ফলস। তাহলে একটু খেয়াল করে দেখেন, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা অপর নাম হচ্ছে সুডো ক্লাসিক্যাল, আর সুডো বা নিও ক্লাসিক্যালের সিনোনিম হচ্ছে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, ফলস। আর ফলস মানে আসল নয়, আর আসল নয় মানেই হচ্ছে নকল। আর নকলের একটা স্ট্যান্ডার্ড ভালো শব্দ সার্বজনীন স্বীকৃতি হচ্ছে নব্যধ্রুপদী। তাহলে নব্যধ্রুপদী আর নকল একই। আপনি যা লিখেছেন একজন বিখ্যাত রাইটারও তাই লিখেছে, কিন্তু রাইটারের শব্দগুলি অনেক স্ট্রং বলে সে অনেক বিখ্যাত। তাহলে নকলও বলা যায়, নব্যধ্রুপদীও বলা যায়। তাহলে আমরা জানলাম এই হচ্ছে ইংরেজি সাহিত্যের 8টি যুগ। এই 8টি যুগের মধ্য থেকে 3টি যুগের অর্থ জানলাম, অ্যাংলো সেকশন, দেবদূত, রেনেসান্স, নবজীবন, নিও ক্লাসিক্যাল, নব্যধ্রুপদী বা নকল। এটা বোঝানোর জন্য একটু বললাম। এবার খেয়াল করি, এই 8টি যুগের মধ্য থেকে 2টি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো জব সেক্টরের জন্য, হোক বিসিএস, হোক প্রাইমারি বা আদার্স, বা হোক সেটা একাডেমিক। একটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড। দেখেন রেনেসান্স পিরিয়ড থেকে বিসিএস পরীক্ষায় এখানে 4টা, 5টা, 6টা কোশ্চেনও এসেছে। আরেকটা যুগ হচ্ছে 5th নম্বর রোমান্টিক পিরিয়ড। দেখেন এখান থেকে প্রত্যেক বছরই রোমান্টিক পিরিয়ড থেকে বিসিএস, ব্যাংক, নিবন্ধন, আদার্স ক্ষেত্রে কোশ্চেন তৈরি করা হয়, হয়েছে, হবে, হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ফার্স্ট অফ অল এই 8টি যুগের মধ্যে আপনি 2টি যুগের প্রিপারেশন নিন। একটি হচ্ছে রেনেসান্স পিরিয়ড 3য় নম্বর, একটা হচ্ছে 5ম নম্বর রোমান্টিক পিরিয়ড। তাহলে আমরা এতটুকু জানলাম
ইংরেজ সাহিত্যে মূলত 8টি যুগ আছে। এই 8টি যুগের নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই 8টি যুগের মধ্যে 3টি যুগের অর্থ জানলাম, অ্যাংলো স্যাক্সন দেবদূত, রেনেসান্স নবজীবন, নিও ক্লাসিক্যাল নব্য ধ্রুপদী। এবং এই 8টি যুগের মধ্যে 2টি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এই 2টি যুগ পড়বেন, রেনেসান্স পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আমি বোঝানোর পর সাধারণত কোনো কোশ্চেন থাকে না, এরপরেও কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলবেন, সেটা যে কোনো কোশ্চেনই হোক না কেন, ইন দি হোল লিটারেচার হতে পারে, সেটা পোস্ট মডার্ন, ভিক্টোরিয়ান, রোমান্টিক, নিও ক্লাসিক্যাল, শেক্সপিয়ার, আদার্স, সকল কিছু। এবার আমরা আরেকটা কাজ, এই যুগের ডিউরেশনগুলো একটু জেনে নেই। কখনো কখনো ডিউরেশনটা পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা আছে। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা হচ্ছে 450 থেকে 1066, মিডল হচ্ছে যে 1066 থেকে এখানে 1485 দু একটা বইতে লিখেছে, কিন্তু এটা পারফেক্ট না। পারফেক্ট হচ্ছে 1500 সাল। আমরা কেন লিখলাম, কেন পারফেক্ট না, কেন পারফেক্ট, একটু পরে জেনে নেব। রেনেসান্সটা বলা হয় 1500 সাল থেকে 1660, নিও ক্লাসিক্যাল বলা হয় 1660 থেকে এখানে 1785 লিখেছে, এটার অনুকরণে। পারফেক্ট না, পারফেক্ট হচ্ছে 1798। রোমান্টিক পিরিয়ডটা 1798 থেকে 1832, খুব অল্প সময়, মাত্র 34 বছর। ভিক্টোরিয়ান পিরিয়ডটা 1832 থেকে 1901। মডার্ন পিরিয়ডটা বলা হয় 1901 থেকে 1936 বলা যায়, তবে এটা পারফেক্ট না, এখানে 39টা পারফেক্ট। কেন দুটি করে লিখলাম একটু পরে বলছি। পোস্ট মডার্ন দেখা যাচ্ছে আই থিঙ্ক 1936, এটা পারফেক্ট না। 39 থেকে স্টিল নাও, প্রেজেন্ট নাও, অ্যাট দিস মোমেন্ট। দেখেন 8টা আমরা যুগ লিখলাম, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ শিওর দেখা যাচ্ছে। দেখুন এখানে 8টি যুগ লিখলাম, এই 8টি যুগ থেকে 2টি ধরনের কোশ্চেন হয়। নামটা আসলে ডিউরেশনটা চায়, ডিউরেশনটা চাইলে নামটা চায়। যেমন আসতে পারে 1500 থেকে 1600 সাল ইজ কল্ড, ইজ এ ড্যাশ, রোমান্টিক, মডার্ন, পোস্ট মডার্ন, ভিক্টোরিয়ান, রেনেসান্স। তাহলে দিস ডিউরেশন ইজ কল্ড, এই ডিউরেশনকে কি বলে? অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রোমান্টিক, রেনেসান্স। তাহলে অবশ্যই রেনেসান্স। আবার আসতে পারে রেনেসান্স পিরিয়ড ইজ কল্ড, রেনেসান্স পিরিয়ড ইজ কল্ড, ডিউরেশন কত সাল, এটা 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 এটা, লাইক দ্যাট। এটা বোঝাতে চাচ্ছি, দুটো পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন হয়, নামটা আসলে ডিউরেশনটা আসবে, ডিউরেশনটা আসলে নামটা আসবে। এখন খেয়াল করি, দেখেন এই 8টি যুগের মধ্যে আমি 4টি যুগকে ডবল লিখেছি। একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, একটা মডার্ন, একটা পোস্ট মডার্ন। যুগের ক্ষেত্রে, গ্রন্থর ক্ষেত্রে, কবির জন্ম মৃত্যুর ক্ষেত্রে কখনো দুটো হয় না, যে কোনো একটি হয়। কোনো কোনো বইতে এই 1485 বলেছে মিডিল এজ শেষ হয়েছে, কিন্তু এই 1485 দিয়ে কি রেনেসান্স আরম্ভ হয়েছে কোনো একটা বইতে আছে বাজারের? না, অবশ্যই 1500 সাল। এজন্য 1500 পারফেক্ট, এটা পারফেক্ট না। এখানে মিডিল এজ বলেছে দু একটা বইতে 1485 শেষ হয়েছে, সেই বইয়ের অনুকরণে এখানে নিও ক্লাসিক্যাল 4 নম্বর যুগ 1485 লিখেছে, কিন্তু এই 1485 দিয়ে কি কোনো একটা বইতে দেখেছেন রোমান্টিক পিরিয়ডটা আরম্ভ হয়েছে? না, তার মানে এটা ভ্রান্ত ধারণা, তার মানে এটা বাদ, অবশ্যই এটা দিয়ে আরম্ভ হয়েছে। অথবা যারা ডিপলি জানেন তারা দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা, এস.টি. কোহলি 4টা, পয়েন্ট অফ নেচার, পয়েন্ট অফ সুপার নেচার, 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাডটা 1790 পাবলিশ করা হয়েছিল, তখন রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হয়েছিল, এজন্য এটা পারফেক্ট। 32, 32, 1, 1। এরপর মডার্নে দেখেন 36 বলা হয়, 39 বলা হয়। কেন দুটেই? 36 পারফেক্ট না, এজন্য পারফেক্ট না। মডার্ন পিরিয়ডের সময় আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, মানুষের মধ্যে রেপ, মার্ডার, অ্যাকশন, ফার্স্টেশন, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এজন্য 36টা পারফেক্ট না। তাহলে পোস্ট মডার্ন তাই, এটাও 36 পারফেক্ট না, 1939 সাল থেকে স্টিল নাও। এখন দেখেন এখান থেকে 85টা মুছে দিলাম, 85 মুছে দিলাম, 36 মুছে দিলাম, এখানেও 36 মুছে দিলাম। দেখেন তো ধারাবাহিকতার দিক দিয়ে সবগুলি একই সিকোয়েন্সে তৈরি হয়েছে কিনা। একটা শেষ হয়েছে আরেকটা শুরু, আরেকটা শেষ হয়েছে আরেকটা শুরু, আরেকটা শেষ হয়েছে আরেকটা শুরু, প্রত্যেকটা ধারাবাহিকতার দিক থেকে তৈরি করা হয়েছে, সেটা হোক মেজর পার্ট বা এদের শাখা প্রশাখা। এখন দেখেন এখানে একটা কোশ্চেন করি, ধরেন এটা রোমান্টিক পিরিয়ড, পরীক্ষা আসছে রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত সাল, আপনার মনে নেই। একটা জিনিস মনে রাখবেন,
হোয়েন ইউ উইল ফরগেট এ এজ ইউ উইল জাস্ট গো টু বিফোর স্টেজ অর আফটার স্টেজ। কোনো যুগকে ভুলে গেলে তাৎক্ষণিক বা পরীক্ষা হলে সেই যুগের পূর্বে বা পরের যুগকে ফলো করেন, ইউ উইল গেট রাইট অ্যান্সার অফ দ্য শর্ট টাইম। রোমান্টিক মনে নেই, কিন্তু জানেন নিও ক্লাসিক্যাল শেষ হয়েছে 1798। আবার রোমান্টিক শেষ হয়েছে মনে নাই, কিন্তু ভিক্টোরিয়ান আরম্ভ হয়েছিল 1832 সাল। দেন ইউ উইল গেট এ রাইট ডিউরেশন ইন দ্য শর্ট টাইম লাইক রোমান্টিক এজ। তাহলে এটা ক্লিয়ার। ইংলিশের দুটি পার্ট, একটি গ্রামার, একটি লিটারেচার। গ্রামারের জনক ল্যান্ডি মারি, লিটারেচারের জনক জেওফি চসার, এটাই পারফেক্ট। জেওফি চসার লিটারেচারের জনক, কখনো কখনো শেক্সপিয়ার হতে পারে, আধুনিক সাহিত্যে জর্জ বার্নার্ড শো। 8টি যুগ আছে, 8টি যুগের মধ্য থেকে 3টি যুগের নাম জানলাম এবং 2টি যুগ ইম্পর্টেন্ট সেটি জানলাম। এই 8টি যুগের নাম আসলে ডিউরেশন আসবে, ডিউরেশন আসলে নাম আসে, কখনো কখনো সেঞ্চুরি আসে, কিন্তু সেটা খুবই রেয়ার। কিভাবে আসে সেটা আমরা পরে জেনে নেব। তাহলে এখানে যতটুকু জানলাম আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা ছোট্ট করে একটু গল্প করব, তার আগে একটু ওয়েট। হ্যাঁ, ওকে, এবার নিশ্চিত হলাম। হ্যাভেন্ট এনাফ সার্চ ইন মাই ফোন, যাই হোক চলবে আই থিঙ্ক ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আই থিঙ্ক এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন নেই। এটা বুঝতে অনেক দিন মানুষের সময় লেগে যায়, কিন্তু এটা সহজ, না পারলে কঠিন, পারলে সহজ, লাইক দ্যাট। এবার আমরা একটু গল্প করি। দেখেন, গল্প সাহিত্যের মধ্যে কিন্তু প্রচুর গল্প আছে, কিন্তু আমরা যেহেতু বিগিনিং শুরু করেছি এজন্য একটু ইতিহাস জানা দরকার। ইংরেজ সাহিত্যের ছোট গল্পের জনক হচ্ছে ও হেনরি। ও হেনরিকে বলা হয় উইলিয়াম সিডনি পটার বা এডগার অ্যালেন প, দুজন জনক হয়। আর বাংলায় ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, এইগুলি আমরা কমন বিষয় জানি। একটাই বিষয় মনে রাখবেন, ইংরেজ সাহিত্যের সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গল্প আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিল, মাত্র 6টা শব্দ। বেবি শুজ নেভার ওয়ান ইটস মিউজিয়াম, এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট গল্প। বড় গল্প আপনারা অনেক অনেক পড়েছেন, হ্যাঁ, হাজার হাজার লাইন থাকতে পারে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ছোট গল্প আর্নেস্ট হেমিং, সে একজন বিখ্যাত নোবেলিস্ট, এবং সে লিখেছিল বেবি শুজ নেভার ওয়ান ইটস মিউজিয়াম। একজন প্রেগন্যান্সি মহিলার একটা বাবু হবে, তার জন্য এক জোড়া জুতো কিনেছে সেই মহিলা, কিন্তু ডেলিভারি হওয়ার পর সেই প্রেগন্যান্সি মহিলার বেবিটা মারা গেছে। তখন সে জুতোটা ফেলে না দিয়ে মিউজিয়ামে রেখে দিচ্ছে। এরপর মানুষ আসছে, তখন ঘটনাগুলি বলছে, লাইক দ্যাট। আমরা ছোট্ট করে একটা গল্প করব, সেই গল্প একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা জানি ইংরেজ সাহিত্যের যুগ হচ্ছে 8টি। দেখেন, অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই হচ্ছে 8টি যুগ। এবার খেয়াল করি, বলেছি এই 8টি যুগের মধ্যে থেকে 2টি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো জব সেক্টরের জন্য। আপনি রোমান্টিক আর রেনেসান্স পড়ে বিসিএসের পরীক্ষার হলে যান, এখান থেকে কমপক্ষে 6টা বা 7টা কোশ্চেন নিশ্চিত কমন পাবেন, বা সর্বনিম্ন 5টা কোশ্চেন কমন পাবেন। যাই হোক, তাহলে এই 8টি যুগের মধ্যে 2টি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট, রেনেসান্স এবং রোমান্টিক পিরিয়ড। এই 8টি যুগের মধ্যে প্রথম 2টি যুগ থেকে কোনো কোশ্চেন তৈরি করা হয় না, কিন্তু ধারাবাহিকতা বোঝার জন্য আপনাদের বিভিন্ন টিচার বিভিন্নভাবে পড়ায়। তাহলে বাকি থাকে কয়টা? এই 6টা যুগ। এই 6টা যুগ আপনি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, এই 6টার মধ্যে প্রথমে 2টে পড়েন, বাকি থাকে কয়টা? 4টা। সেই 4টে থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি পড়লেই দ্যাটস এনাফ। এবার গল্প আমরা করি। এই 8টি যুগের মধ্যে 4টি যুগের অপর নাম আছে আর 4টি যুগের অপর নাম নেই। দেখেন আসে, এলিজাবেথিয়ান পিরিয়ডের অপর নাম কি? গোল্ডেন এজ। তাহলে অপর নামটা একটু নর্মালি জেনে রাখলাম। এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। আবার এই 8টি যুগের মধ্যে 5টির শাখা প্রশাখা আছে, 3টির শাখা প্রশাখা নেই। তাহলে সহজ কথা, 8টি যুগের মধ্যে 2টি যুগ খুব গুরুত্বপূর্ণ, রেনেসান্স, রোমান্টিক। এবং 8টি যুগের মধ্যে 4টির শাখা প্রশাখা, 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। 8টি যুগের মধ্যে 5টির শাখা প্রশাখা আছে, 3টির শাখা প্রশাখা নেই। এবার আমরা ছোট্ট করে একটু দেখি। এই 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই আর 5টির শাখা প্রশাখা আছে। দেখেন, অ্যাংলো সেকশন পিরিয়ডের কোনো শাখা প্রশাখা নেই, সিঙ্গেল ব্যাচেলার আপনাদের মতো।
এরপর বলা আছে রোমান্টিক পিরিয়ডের কোনো শাখা প্রশাখা নেই এবং পোস্ট মডার্ন পিরিয়ডের কোনো শাখা প্রশাখা নেই। 1 নম্বর, 5 নম্বর, 8 নম্বর। তাহলে 1 নম্বর, 5 নম্বর, 8 নম্বর এরা কিন্তু সিঙ্গেল। আর বাকি 5টার শাখা প্রশাখা আছে দেখেন। মিডল এজ বলেছে 3টা, রেনেসান্স কেউ বলে 4টা, কেউ বলে 5টা, কেউ বলে 7টা, তবে 4টে রাইট। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই কোশ্চেনটা কখনোই হবে না রেনেসান্স কয়টা, মিডল এজ কয়টা, নিও ক্লাসিক্যাল কয়টা, ভিক্টোরিয়ান কয়টা ভাগে ভাগ, এটা কখনোই হবে না। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন আসলে নাম, হয় মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। কিন্তু মেজর পার্ট আসলে সবাই পারে, শাখা প্রশাখা আসলে আমাদের জন্য কনফিউশন হয়ে যায়। যেখানে 4টে, 5টা, 7টা বিভিন্ন বইতে লেখা আছে, 4টে রাইট। নিও ক্লাসিক্যাল 3টা, ভিক্টোরিয়ান 2টা, মডার্ন 2টা। এবার একটু খেয়াল করি, আমরা এটা মুছে দিই। দেখেন, ইংরেজি সাহিত্যের 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই আর 5টির শাখা প্রশাখা আছে। যে 3টির শাখা প্রশাখা নেই, অ্যাংলো সেকশন পিরিয়ড 1 নম্বর, 5 নম্বর রোমান্টিক পিরিয়ড এবং 8 নম্বর পোস্ট মডার্ন পিরিয়ড। এবং যার শাখা প্রশাখা আছে তার মধ্যে হচ্ছে মিডল এজ 3টা, রেনেসান্স 4টেই রাইট, 5টা 7টাও বলা যায়, নিও ক্লাসিক্যাল 4র্থ নম্বর বলা হয় 3টা, এবং 6 নম্বর ভিক্টোরিয়ান 2টা, 7 নম্বর মডার্ন 2টা। এখানে 7টাও পাবেন রেনেসান্স পিরিয়ড, সেটা হলো জর্জ MP3-র 3 নম্বর পেজের ডান পাশের মাঝখানে। আবার 5টাও পাবেন, সেটা শাকিল ভাইয়ের বই শর্ট বাট ইংলিশ লিটারেচারের 17 নম্বর পেজের বাম পাশের মাঝখানে। তবে অধিকাংশ বইগুলিতে এই বাজারের 4টে দেওয়া আছে, যেমন ওরাকল বইতে দেওয়া আছে, দুর্মুর বই 31 নম্বর পেজের ডান পাশে দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন, এই 8টা যুগের সাথে যুক্ত করে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে ইংরেজি সাহিত্যে টোটাল ছোট বড় শাখা প্রশাখা দিয়ে মোট কয়টি যুগ আছে? 22টি। এই 22টি যুগের মধ্যে থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন, হোক সেটা মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। এখন দেখেন, মেজর পার্ট আসলে সবাই পারে, কিন্তু এই শাখা প্রশাখা আসলে আমাদের জন্য কনফিউশন হয়ে যায়। আর মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে আর আমাদের জন্য জটিলতা বাড়ে। এবার খেয়াল করি, 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা বলা হচ্ছে নেই আর 5টির শাখা প্রশাখা আছে। এবার এটি খেয়াল করি আমরা। দেখেন, এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। অ্যাংলো সেকশনের অপর নাম আছে, রেনেসান্সের অপর নাম আছে, নিও ক্লাসিক্যাল অপর নাম আছে, রোমান্টিকের অপর নাম আছে। দ্বিতীয় নম্বর মানে মিডল এজ আর লাস্টের 3টে, এই 4টের অপর নাম নেই। লাস্টের 3টে আর দ্বিতীয় হচ্ছে মিডল, এই 4টের অপর নাম নেই। তাহলে আমরা এখানে যতটুকু বুঝতেছি, আচ্ছা গল্পটা আবার বলেন। সেটা হচ্ছে, বেবি শুজ নেভার ওয়ার্ন ইটস মিউজিয়াম। বেবি শুজ নেভার ওয়ার্ন ইটস মিউজিয়াম। বেবি শুজ নেভার ওয়ার্ন ইটস মিউজিয়াম। আর্নেস্ট হেমিং একজন বিখ্যাত ব্যক্তি, এবং আর্নেস্ট হেমিং বিখ্যাত একটা নভেল আছে দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। এটা পাবলিশ হয় 1952 সাল। এর জন্য পুলিৎজার পুরস্কার পায় 1953 সাল। এর জন্যই নোবেল পুরস্কার পায় 1954 সাল, এবং হি ওয়াজ এ ফেমাস নোবেলিস্ট। ইংরেজি সাহিত্যের বিখ্যাত 8টি যুগ জানলাম। এই 8টি যুগের মধ্য থেকে 2টি যুগ গুরুত্বপূর্ণ, রেনেসান্স, রোমান্টিক। এই 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই, 5টির শাখা প্রশাখা আছে। 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। অ্যাংলো সেকশন পিরিয়ডের অপর নাম আছে, দ্বিতীয় নাই, তৃতীয় আছে রেনেসান্স পিরিয়ডের, 4র্থ নিও ক্লাসিক্যাল, 5ম রোমান্টিক পিরিয়ড। যাই হোক, এবার এখান থেকে 2টে কোশ্চেন করি যা বিসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা কোশ্চেন হয় যদি বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম যুগ কোনটি, অবশ্যই বলবেন অ্যাংলো সেকশন পিরিয়ড। হতে পারে তার অপর নাম অ্যাংলো সেকশন পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড, ইংরেজি সাহিত্যের রোষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, সূচনাকাল, অনেক কিছুই হতে পারে। তাহলে প্রথম যুগ কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ড। এইবার বিসিএসের কোশ্চেনটা আমরা একটু দেখি। যদি বলা হয় ইংরেজি সাহিত্যের লাস্ট এজ কোনটি, হোয়াট ইজ দ্য লাস্ট এজ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তাহলে অধিকাংশ ক্যান্ডিডেট কি বলবে? পোস্ট মডার্ন পিরিয়ড। এটা ইংরেজি সাহিত্যের শেষের যুগ বলবে। কিন্তু পোস্ট মডার্ন কি শেষ হয়েছে বলেন তো?
স্টিল নাও চলছে, ঘটছে, হচ্ছে। তাহলে ইংরেজ সাহিত্যের শেষের যুগ কখনোই আমরা বলবো না পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে কি বলবো? মডার্ন পিরিয়ড। হ্যাঁ, মডার্ন পিরিয়ডকে আমরা অবশ্যই বলবো। ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি? মডার্ন পিরিয়ড। এখন এখানে আমরা একটু গল্প করি। মডার্ন পিরিয়ডের যুগটা আমরা জানি যে 1901 থেকে 1936 বলা যায়, তবে 39টা হচ্ছে পারফেক্ট। মডার্ন পিরিয়ডকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, খেয়াল করি। একটা হচ্ছে এডওয়ার্ডেন পিরিয়ড, এডওয়ার্ড, WARDIAN, এডওয়ার্ডেন পিরিয়ড, যার যুগটা বলা হয় 1901 থেকে 1910 সাল। আর একটা মডার্ন পিরিয়ডের দুইটা পার্ট, জর্জিয়ান, GEORGIAN। এই জর্জিয়ান পিরিয়ডটা অবশ্যই বলা হচ্ছে এখান থেকে, দ্যাট মিনস 1910 থেকে এটা বলতে পারি 1936 বা 39 পারফেক্ট। এই যে গোল করলাম, মার্ক করলাম, এই জর্জিয়ান পিরিয়ডটা হচ্ছে ইংরেজ সাহিত্যের সবচেয়ে লাস্ট এজ। এটা বায়ো বোর্ডের কোশ্চেন এবং BCS এর কোশ্চেন, যে সিম্পলি বলবে বায়ো বোর্ডে প্রথম যুগ কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ড, সবাই জানে। তারপরে কোশ্চেনটা বলবে লাস্ট এজ কোনটি? অনেকে বলবে পোস্ট মডার্ন। নেভার অ্যান্ড এভার টু গিভ অ্যান্ড সাইন দ্য লাস্ট এজ পোস্ট মডার্ন পিরিয়ড, কখনোই এটা দিবেন না, অবশ্যই দিবেন মডার্ন পিরিয়ড। এখন বিষয় হলো মডার্ন পিরিয়ড নিয়ে একটু কথা বলি। যেহেতু ইংরেজ সাহিত্যের যুগ লাস্ট মডার্ন পিরিয়ড 1901 থেকে 1936 বা 39, আমরা 36 না লিখে 39ই পারফেক্ট। মডার্ন পিরিয়ডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এডওয়ার্ডেন পিরিয়ড, কিং এডওয়ার্ড থেকে এডওয়ার্ডেন পিরিয়ডটা নামকরণ করা হয়েছে। জর্জ 5 থেকে জর্জিয়ান পিরিয়ডটা নামকরণ করা হয়েছে। এবং আমরা জানি ইংরেজ সাহিত্যের যুগগুলি বিখ্যাত রাজা রানী, বিখ্যাত ব্যক্তি, কালচারাল, সংস্কৃতি ইত্যাদি নামের পয়েন্ট অফ ভিউ থেকে নামকরণ করা হয়। যেমন কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান পিরিয়ডটা নামকরণ করা হয়, কুইন এলিজাবেথের নাম অনুসারে এলিজাবেথের নামকরণ করা হয়। এদের রাজত্বকাল অল্প ছিল, এরা রাজা ছিল, বিখ্যাত ব্যক্তি ছিল, এদের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়, বা জাতি উপজাতি থেকে নামকরণ করা হয়, যেমন অ্যাংলো সেক্সন। তাহলে মডার্ন পিরিয়ডের ডিউরেশন 1901 থেকে 1939, এর দুইটা পার্ট, এডওয়ার্ডেন এবং জর্জিয়ান। এডওয়ার্ডেন পিরিয়ডটা 1901 থেকে 1910, জর্জিয়ান পিরিয়ডটা 1910 থেকে 1939। এই জর্জিয়ান পিরিয়ড ইংরেজ সাহিত্যের শেষের যুগ। কনসেপ্ট ক্লিয়ার করি। প্রথম যুগ কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ড। শেষের যুগ কোনটি? মডার্ন পিরিয়ড বলা যায়, তবে পারফেক্ট হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ড যদি না থাকে তাহলে আমরা বলবো মডার্ন পিরিয়ড। দুটোই যদি থাকে তাহলে কোনটা বলবো? তাহলে জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা বলবো না, কারণ এই 10টা এই মডার্ন পিরিয়ডের মধ্যে আছে, এই জন্য এডওয়ার্ডিয়ানটা কখনোই শেষের যুগ হবে না। এবার এখানে আমি কনসেপ্ট ক্লিয়ার করি আর একটু দেখেন। যদি বলা হয় এরকম কোশ্চেন, লাস্ট এজ কোনটি? মিডল ইংলিশ পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তাহলে অবশ্যই কি? মডার্ন পিরিয়ড। এই কোশ্চেনটাই আমি আবার বলি, লাস্ট এজ কোনটি? রেনেসান্স পিরিয়ড, মডার্ন পিরিয়ড, এবং বলা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, এবং বলা হয় রোমান্টিক পিরিয়ড। তাহলে এখানে জর্জিয়ান পিরিয়ড। শেষের যুগ মডার্ন পিরিয়ড থাকলে মডার্ন পিরিয়ড দেব, জর্জিয়ান পিরিয়ড থাকলে জর্জিয়ান পিরিয়ড দেব। যদি দুটোই থাকে তাহলে অবশ্যই জর্জিয়ান পিরিয়ডটা দেব, মডার্ন পিরিয়ড আমরা দেব না। এডওয়ার্ডিয়ান তো কখনোই হবে না। এই কোশ্চেনটাই দেখেন, আরেকবার আমি ভিন্নভাবে অ্যান্সার লিখি। শেষের যুগ কোনটি? বলা হলো অ্যাংলো সেকশন পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এবং বলা হলো রোমান্টিক পিরিয়ড। এখানে শেষের যুগ কোনটি? লাস্ট এজ কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে এখানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড ইংরেজ সাহিত্যের শেষের যুগ। কোশ্চেন একই, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট ইংরেজ সাহিত্যের প্রথম যুগ অ্যাংলো সেকশন পিরিয়ড হতে পারে, তার অপর নাম অনেক, এবং শেষের যুগ অবশ্যই পোস্ট মডার্ন পিরিয়ড কখনোই হবে না, অবশ্যই মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের ছোট্ট একটা পার্ট জর্জিয়ান পিরিয়ড ইংরেজ সাহিত্যের শেষের যুগ 1910 থেকে 1936 বা 39। জর্জিয়ান পিরিয়ডটা সবসময় দেবেন শেষের যুগ। জর্জিয়ান না থাকলে মডার্ন পিরিয়ডকে কখনো কখনো বলা যায়। যদি দুটোই থাকে জর্জিয়ান এবং মডার্ন, অবশ্যই জর্জিয়ান। জর্জিয়ান না থাকলে মডার্ন। মডার্নও নেই, পোস্ট মডার্ন নেই, জর্জিয়ান নেই, তখন কি সিকুয়েন্স অনুসারে হয় ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং এটাই রাইট। তাহলে আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা একটা যুগ দিয়ে যাত্রা শুরু করি, সেই যুগের নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড। হ্যাঁ, অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে একটু ইনফরমেশন আমরা জেনে নেই।
আমরা লিখি বা জানি দি অ্যাংলো সেকশন পিরিয়ড, ANGLO সেকশন, SAXON, অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ডের ডিউরেশনটা আমরা জানলাম যে 450 থেকে 1066, আর এই সেঞ্চুরি বলা হয় 4 থেকে 9 সেঞ্চুরি। এই সেঞ্চুরিগুলি আসে না কখনো। অ্যাংলো সেকশন শব্দের অর্থ জানলাম দেবদ্রুত। সেঞ্চুরির সাথে সালের কোনো সম্পর্ক নেই, এটা ইংরেজি সাহিত্য। এবং এই যুগের কিছু অপর নাম, যেমন বলা হয় দি ওল্ড, ওল্ডের পাশে আমরা আরেকটা শব্দ লিখি, নিচে লিখে কি লাভ, হ্যাঁ, ওল্ড বা অ্যানসেন্ট, ওল্ড বা অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, ইংলিশ পিরিয়ড। অথবা এটাও বলা যেতে পারে দি ডাউন অফ ইংলিশ লিটারেচার, দি ডাউন অফ ইংলিশ লিটারেচার। অথবা এটা বলা যেতে পারে ইংরেজি সাহিত্যের উষাকাল। খেয়াল করি, অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম এবং এর অনেকগুলি অপর নাম জানলাম। ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যানসিয়েন্ট, ওল্ড এবং অ্যানসিয়েন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মিনিং ইজ দ্য সেম। অথবা দি ডাউন, DAWN, ডাউন অফ ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, সূচনাকাল, অনেক কিছুই বলা যায়। কিন্তু নো নিড, এগুলি কোনো কিছুই দরকার নেই, শুধু নামটা সালটা পড়বেন, এনাফ। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ অপর নাম। পোস্ট মডার্ন হবে না, এজন্য পোস্ট মডার্ন স্টিল নাও চলছে। তাহলে যেটা স্টিল নাও চলছে সেটাকে আমরা লিমিট করতে পারি না, সেটা আনলিমিটেড। আনলিমিটেড বিষয়টাকে কখনো লিমিট করা যায় না, এজন্য সেটা পোস্ট মডার্নটা ইংরেজি সাহিত্যের শেষের যুগ হবে না, কারণ সেটা চলতেছে, যেটা চলতেছে চলতে দিন, তাকে বাধা দিয়ে কি লাভ। এজন্য পোস্ট মডার্নটা কখনোই শেষের যুগ হবে না, কারণ স্টিল নাও চলছে। মডার্ন পিরিয়ড শেষের যুগ হবে। মডার্ন পিরিয়ডের মধ্যে একটা পার্ট যে জর্জিয়ান, এই জর্জিয়ানটা ইংরেজি সাহিত্যের শেষের যুগ। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম এবং অনেকগুলি অপর নাম আছে, এই অপর নামগুলি জেনে নিলাম। এবার অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে আমরা একজন কবি পড়ি বা দুইজন কবি পড়ি। অ্যাংলো সেকশন পিরিয়ডে কি কি কবি সাহিত্যিক আছে? আমরা অ্যাংলো সেকশন পিরিয়ডের দুইজন কবি পড়ব। এই দুইজন কবি পড়বেন, এর বাইরে আর পড়া দরকার নেই। যদি কখনো আসে এর মধ্যে থেকে আসবে CAEDMON, ক্যাডমন, CAEDMON। ক্যাডমনের একটা টাইটেল বলা হয়, টাইটেল মানে উপাধি, টাইটেল বা টাইটেলস বা ইনটাইটেল বা উপাধি, একে বলা হয় ফার্স্ট অথবা আর্লিয়েস্ট। ফার্স্টের একটা শব্দ বলা হয় আর্লিয়েস্ট ইংলিশ পয়েট। আর একে কম্পেয়ার করা যায় বাংলায়, সেটা হচ্ছে লুইপা। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবিকে, লুইপা। একই রকম, সিমিলার বাট নট টু দি সেম, যদি বলা হয় হু ইজ দি ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম কবি আদি কবিকে, তখন ক্যাডমন। এই একটা টাইটেল পড়বেন, আর ক্যাডমনের কোনো কিছুই পড়া দরকার নেই। হ্যাঁ, অনেক ইনফরমেশন আছে কিন্তু কখনোই আসে না, এমনকি আপনার ক্লাস টেস্টে আসে না, এমনকি ক্যাডমন সম্পর্কে অনেক বইতেও নেই। আরেকজন ব্যক্তি যেহেতু পয়েট লিখেছি, আলফ্রেড দি গ্রেট। হ্যাঁ, ক্যাডমন সম্পর্কে অনেক গল্প করা যায়, রোমান্টিক কিছু গল্প আছে, প্রেমের গল্প আছে, ব্যর্থতার গল্প আছে, সেগুলি করা যায়, একটু পরে করব। আরেকজন ব্যক্তি আলফ্রেড দি গ্রেট, দেখা যাচ্ছে? হ্যাঁ, আরেকজন ব্যক্তি হচ্ছে আলফ্রেড দি গ্রেট। হ্যাঁ, আমাদের খালিদ স্যার আছে, ধন্যবাদ। আসলে এই গ্রুপটা মূলত খালিদ স্যারেরই, এখানে সাধারণ জ্ঞানের ক্লাস নেওয়া হয়, কিন্তু স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক, এই জন্য আমি উইলিংলি বলছি যে হচ্ছে একটা সাহিত্যের ক্লাস নেব স্যার আপনার গ্রুপে। তো স্যারকে বলার সাথে সাথে সে আমাকে খুব ওয়েলকাম জানিয়েছে এবং বলল যে কবে নেবেন। বললাম তাহলে আজকেই নেই, এই তো নিচ্ছি। হ্যাঁ, তো মাঝে মাঝে ইনশাল্লাহ নিতে পারি। হ্যাঁ, যদি ইফ ইউ নিড জাস্ট ইনফর্ম স্যার, যদি প্রয়োজন মনে করেন তাহলে এখানে ইনফর্ম করবেন, 2-4 জন ইনফর্ম করলে দেখবেন ইনশাল্লাহ ক্লাসগুলি পেয়ে গেছেন, ফ্রি ক্লাস তো। হ্যাঁ, আর সাহিত্য যদি কেউ পড়তে চান আলাদাভাবে, তাহলে আমার সেখানে গ্রুপ আছে, প্রাইভেট ব্যাচ আছে, সেখানে আসতে পারেন।
তাহলে দেখেন অ্যাংলো সেকশন পিরিয়ডের বিখ্যাত একজন ব্যক্তি ক্যাডমন। ক্যাডমন থেকে একটা টাইটেল, সেটা ফার্স্ট বার্লিয়েস্ট ইংলিশ পোয়েট, ইংরেজ সাহিত্যের প্রথম কবি বা আদি কবি। একটা টাইটেল পড়বেন এনাফ। দ্বিতীয় আরেকজন ব্যক্তি পেলাম, সেই ব্যক্তির নাম হচ্ছে এই অ্যাংলো সেকশন পিরিয়ডের একজন বিখ্যাত কবি, নাম হচ্ছে আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট একজন বিখ্যাত ব্যক্তি, তাকেও ছোট্ট করে একটা টাইটেল বলা হয়। আমরা এই টাইটেলটা উপরে লিখি। একে বলা হয় FOUNDER, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এখন কোশ্চেন হতে পারে যে প্রোজ কি, বলবো একটু পরে। দেখেন আলফ্রেড দি গ্রেট একজন বিখ্যাত ব্যক্তি অ্যাংলো সেকশন পিরিয়ডের। এই ব্যক্তিকে একটা টাইটেল বলা হয়, সেটা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ কে? আলফ্রেড দি গ্রেট। এবার আমরা এখানে একটু গল্প করি। দেখেন PROSE প্রোজ, আমরা জানি প্রোজ অর্থ হচ্ছে গদ্য, আর বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু ইংরেজ সাহিত্যের গদ্যের জনক কে? আলফ্রেড দি গ্রেট না, এখানে ফাউন্ডার আছে। যদি এখানে কোশ্চেনটা এরকম হতো ফাদার অফ ইংলিশ প্রোজ, তার পার্থক্য কি? ফাদার আর ফাউন্ডার। এই ব্যক্তির ক্ষেত্রে ফাদার আর ফাউন্ডারের ক্ষেত্রে একটু পার্থক্য। ফাদার অফ ইংলিশ প্রোজ হলে একজন ব্যক্তি হবে, সংক্ষেপে লিখি, ফ্রান্সিস বেকন। আরেকজন ব্যক্তি হবে জন ওয়াইক্লিফ, JOHN, জন ওয়াইক্লিফ, WYCLIFFE। এবার আমরা কোনো কিছু না বুঝে শুধুমাত্র একটু গল্প শুনি। জন উইক্লিফকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। আমরা অনেক লিখলাম, অনেক বুঝলাম, এবার কনসেপ্টগুলি ক্লিয়ার করি। অ্যাংলো সেকশন পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেটের একটা টাইটেল, সেটা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। যদি কোশ্চেনটা এরকম করা হয়, হু ইজ দি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ? উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নশো, জন কিটস, আলফ্রেড দি গ্রেট? আলফ্রেড দি গ্রেট। দ্যাটস এনাফ। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ আলফ্রেড দি গ্রেট, এনাফ। এবার গল্প করি। শব্দটা হচ্ছে প্রোজ, PROSE, প্রোজ। প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু যদি বলা হয় ইংরেজি সাহিত্যে গদ্যের জনককে, হু ইজ দি ফাদার অফ ইংলিশ প্রোজ, তাহলে দুজন ব্যক্তি হয়, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। ফাদার অফ ইংলিশ প্রোজ দুজন ব্যক্তি হয়, একজন হচ্ছে ফ্রান্সিস বেকন, একজন জন ওয়াইক্লিফ। অপশনে যে থাকবে আমরা তাকে দেব। যদি দুজনই থাকে তাহলে অপশনটা হবে A+B, B+C, বথ, উভয় দুটেই। বাংলাদেশের সকল পিলির জন্য জব সেক্টরে 5টা পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়। দেখেন অ্যান্সারটা একটা হতে পারে, অ্যান্সারটা দুইটা হতে পারে, অ্যান্সারটা A+B+C হতে পারে, অ্যান্সারটা অ্যাবভ অল হতে পারে, অ্যান্সারটা নন বা নান কোনোটাই হতে পারে না। তাহলে 5টা। তাহলে যে থাকবে ফাদার অফ ইংলিশ প্রোজ তাকে দেব। তবে দেখেন ফ্রান্সিস বেকনকে কিন্তু এসের জনক বলা হয়, আর জন উইক্লিফকে ছোট্ট করে আরেকটা টাইটেল বললাম যে ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। তার মানে প্রথম বাইবেল ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। বাইবেলের ভাষা ছিল হিব্রু ভাষা, একে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। তাহলে জেনে নেই ফাদার অফ ইংলিশ প্রোজ দুজন ব্যক্তি, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। তবে জন ওয়াইক্লিফকে এটা ইম্পর্টেন্ট টাইটেল বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। বাইবেলকে হিব্রু ভাষা ছিল, এটাকে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। বাইবেলকে বর্তমান পৃথিবীতে 22টি ভাষায় ট্রান্সলেট করা হয়। একটা ভাষাকে যখন একটা ভাষায় ট্রান্সলেট করা হয় তখন মানুষের কনভারসেশন সেগুলি সুবিধার্থে ব্যবহার করা হয়। আমরা জানি পৃথিবীতে 3500 ভাষা আছে। এই ভাষাগুলিকে যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করা হয় তখন মানুষের কনভারসেশনের সুবিধার্থের জন্য সেগুলি ব্যবহার করা হয়। তাহলে টোটালি জানি প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হু ইজ দি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ? আলফ্রেড দি গ্রেট। বাট হু ইজ দি ফাদার অফ ইংলিশ প্রোজ? ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। যে থাকবে তাকে দেব। এই কোশ্চেনটা যদি দুজনই থাকে, কোশ্চেনটা একই থাকে, অবশ্যই অপশনে A+B থাকবে, বা বথ বা ওই থাকবে। যদি না থাকে তাহলে সেটা বাজারের প্রিন্টে ভুলে ভরা বইয়ে থাকবে। বিসিএস এর কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন নিবন্ধন করে সাধারণত ভুল হয় না। এখন এই ব্যক্তিকে বলা হয়, ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ এসে বা এসেস্ট, প্রবন্ধের জনক। তাছাড়াও এটাও বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ বা মডার্ন প্রোজ। তবে জন উইক্লিফকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। এখন যারা একটু ভালো বোঝেন তাদের জন্য একটা পার্থক্য, ফাদার আর ফাউন্ডারের মধ্যে একটা পার্থক্য কি? কোশ্চেন,
ফাউন্ডার পুরাতন শব্দ, প্রথমে ইংরেজি সাহিত্যে ব্যবহার করা হয়, পরবর্তীতে ফাদার ইউজ করা হয়। তারপরে ভেরি নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ইউজ দিস ওয়ার্ড উইথ ফাদার অ্যান্ড ফাউন্ডার। সহজ একটা এক্সাম্পল দিই, যেমন এই বিল্ডিংটা যে প্রতিষ্ঠা করেছে সে হচ্ছে ফাউন্ডার, আর প্রতিষ্ঠা করার পর আমরা যে এসে বসবাস করছি সেটা হচ্ছে ফাদার। ফিউ আর এফ এর মধ্যে যতটা পার্থক্য, ফাদার আর ফাউন্ডারের মধ্যে ঠিক ততটা পার্থক্য। ভেরি নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ইউজ দিস ওয়ার্ড উইথ ইন এ সেন্টেন্স। তাহলে আমরা এখানে যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। দেখেন অ্যাংলো সেকশন পিরিয়ড শেষ, আর একটা ইনফরমেশন দেব। এই তিনটে ইনফরমেশন অ্যাংলো সেকশন পিরিয়ডে পড়লে যদি কোশ্চেন পান কখনো এর মধ্যে থেকে হবে, যদি না পান তাহলে মনে করবেন কোশ্চেন হবে না। আমরা অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম এবং অপর নাম জানলাম। অ্যাংলো সেকশন পিরিয়ডে একজন ব্যক্তি ক্যাডমন, তাকে বলা হয় ফার্স্ট বার্লিস্ট ইংলিশ পয়েট। এর সাথে কম্পেয়ার করলাম বাংলায় প্রথম কবি আদিকবি লুইপা। দ্বিতীয় হচ্ছে আলফ্রেড দি গ্রেট, তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এই খোঁজ থেকে আমরা অতিরিক্ত জানলাম প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক দুজন, ফ্রান্সিস বেকন বা জন ওয়াইক্লিফ। ফ্রান্সিস বেকনকে অনেক কিছু বলা যেতে পারে, তবে জন ওয়াইক্লিফকে একটা ইম্পর্টেন্ট টাইটেল, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। ফাদার আর ফাউন্ডারের পার্থক্যটা একটু জেনে নিলাম, দ্যাটস এনাফ। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড শেষ হয়ে যাবে আমাদের। অ্যাংলো সেকশন পিরিয়ড একটা মেজর ওয়ার্ক আছে, মেজর ওয়ার্ক, এবং তার নাম হচ্ছে বেউফ, BEOWULF। আর বেউফ মানে হচ্ছে আমরা জানি মহাকাব্য, মহাকাব্য বা মহাকাব্য। বেউফ বা মহাকাব্যের ইংলিশ বলা হয় ইপিক। ইপিক মানে মহাকাব্য, আর বেউফটা নিজে একটা মহাকাব্য। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে আমরা যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। একটু কমেন্টটা দেখে আসি যে কারো কোনো কমেন্ট আছে কিনা। সো যারা দেখছেন সবাইকেই ধন্যবাদ। আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, জাকির হোসেন হ্যাঁ লিখেছে যে দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। হ্যাঁ, এটা একটা বিখ্যাত নভেল এবং হচ্ছে আর্নেস্ট হেমিংয়ের একটা লেখা। দি ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ এবং সাগরের দুঃসাহসিক জীবন যাপন করে, সেই কথাগুলো এখানে বলা আছে। দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি একটা বিখ্যাত নভেল এবং এটা পাবলিশড হয় 1952 সালে। 1953 সালে এর জন্য সে পুলিৎজার পুরস্কার পায়, আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার। এর পরের বছর 1954 সালে সে নোবেল পুরস্কার পায় আর্নেস্ট হেমিংওয়ে, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সির জন্য। আর্নেস্ট হেমিংওয়ে একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1899 থেকে 1961। হি ওয়াজ এ ফেমাস নোবেলিস্ট অর গ্রেটেস্ট নোবেলিস্ট। মডার্ন পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। সো অ্যাংলো সেকশন পিরিয়ডের যতটুকু জানলাম, আর একটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে বেউফ। বেউফ হচ্ছে একটা মহাকাব্য, আর মহাকাব্য বা বেউফ, মহাকাব্যের ইংলিশ হচ্ছে ইপিক, আর বেউফ নিজেই হচ্ছে একটা ইপিক। তাহলে ছোট্ট করে একটা সংজ্ঞা লিখি এখানে। হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ প্লে, হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ ইপিক, হোয়াট ইজ বলা হয় অ্যালিগরিক্যাল, অ্যালিটারেশন, ক্লাইম্যাক্স। ইপিকের সংজ্ঞাটা বলা হয় এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ব্লাড, হোয়াট ইজ ওড, হোয়াট ইজ ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্স, হোয়াট ইজ সিমিলার, হোয়াট ইজ মেটাফর। যদি কখনো আসে হোয়াট ইজ ইপিক, তাহলে বলা হয় এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। তবে দীর্ঘ হলেই হবে না, ইপিকের বৈশিষ্ট্য বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্ট, সিপাত, গুণ থাকতে হবে, সুপার ন্যাচারাল পাওয়ার থাকতে হবে, ব্যাটেল থাকতে হবে, গ্লোরিফাই থাকতে হবে, নায়ক তার নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষগুলিকে রক্ষা করবে। এটি হচ্ছে ইপিক। আরেকটা কোশ্চেন আমরা জানতে পারি যে ইপিক পয়েট কে? ইপিক পয়েট, ইপিকের সংজ্ঞাটা জানলে এটা অতিরিক্ত কোশ্চেন চলে আসলো সিচুয়েশনে। জন মিল্টন। হ্যাঁ, জন মিল্টনকে অন্য কিছু বলা যেতে পারে, ব্লাইন্ড পয়েট বলা যেতে পারে, আরও অনেক কিছু। এই সিচুয়েশনে জানলাম। আরেকটা কোশ্চেন আমরা ছোট্ট করে জেনে নিই, ইপিক কয় প্রকার? 2 প্রকার। দেখা যাচ্ছে? হ্যাঁ, ইপিক কয় প্রকার? সিদ্ধাতুল মন্তা, ওকে, ইটস মাই প্লেজার। হ্যাঁ, ইপিক হচ্ছে কয় প্রকার? ইপিক বলা হচ্ছে আই থিঙ্ক 2 প্রকার। এই 2 প্রকার ছোট্ট করে একটু প্রকারভেদ দেখি। দেখেন,
ইপিক দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে প্রাইমারি ইপিক, PRIMARY, প্রাইমারি ইপিক। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইপিক, সেকেন্ডারি ইপিক। এখন এখানে আরেকটু খেয়াল করি, নিচে আই থিঙ্ক দেখা যাচ্ছে প্রাইমারি ইপিকের বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছে হোমার। হোমার দুটো ইপিক লিখেছে, একটা হচ্ছে ইলিয়াড, একটা বলা হচ্ছে ওডিসি। ওডিসি আর এখানে জন মিল্টন লিখেছে, আমরা ছোট্ট করে এখানে লিখি প্যারাডাইস লস্ট, PARADISE লস্ট, LOST। প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1661। আরেকটু খেয়াল করি, প্যারাডাইস রিগাইন, REGAINED, এটা পাবলিশড হয় 1671। এখানে যতটুকু লিখেছে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, অ্যাংলো সেকশন পিরিয়ড একটা মেজর ওয়ার্ক বেউব, কে লিখেছে জানা যায়নি, এগুলি আমরা পরে আলোচনা করব বেউব থেকে। যেহেতু এটা একটা মহাকাব্য, আর মহাকাব্য মানে ইপিক, এই ইপিকটা একটু জেনে নেই, তারপরে বেউবটা জানবো। কারো কোশ্চেন থাকলে রেখে দেন, পরে বলে দেব। আর আই থিঙ্ক শোনার পর কোশ্চেন থাকবে না। হ্যাঁ, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ। অল্প বলো, অধিক শোনো। জ্ঞানীরা আগে শোনে, পরে কোশ্চেন করে, আর বোকারা একটু কোশ্চেন করে, একটু শোনে। অ্যাংলো সেকশন পিরিয়ডের একটা বিখ্যাত গ্রন্থ বেউব, এটা একটা মহাকাব্য, আর মহাকাব্যের ইংলিশ হচ্ছে ইপিক। বাংলায় যেমন মেঘনাদ বধ মহাকাব্য আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন, ইপিকের সংজ্ঞাটা পেলাম, এ লং নারেটিভ পোয়েম। হোয়াট ইজ ইপিক? এ লং নারেটিভ পোয়েম। হু ইজ কল্ড দি ইপিক পোয়েট? জন মিল্টন। হাউ মেনি কাইন্ডস অফ ইপিক? 2। একটা হচ্ছে প্রাইমারি ইপিক, একটা হচ্ছে সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিক কে লিখেছে? হোমার। হোমারের বিখ্যাত ইপিকের নাম কি? ইলিয়াড, ওডিসি। দেখেন কোশ্চেন আসে, ইলিয়াড, ওডিসি কে লিখেছে? হোমার। কোন ধরনের ইপিক? ইপিকও হতে পারে, প্রাইমারি ইপিকও হতে পারে। এরপর প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন কে লিখেছে? জন মিল্টন। কোন ধরনের গ্রন্থ? ইপিক বা সেকেন্ডারি ইপিক হতে পারে। কিন্তু যদি আসে প্যারাডাইস লস্ট কখন পাবলিশড হয়েছে, তখন আর জানি না। 1661। এবং বলা হচ্ছে 1667, একটু মিস্টেক হয়েছে, স্লিপ অফ হ্যান্ড, 1667। প্যারাডাইস রিগাইন সঙ্গে ডট ডট লিখেছে, মানে প্যারাডাইস রিগাইন, REGINED, 1671। দেখেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন কে লিখেছে? জন মিল্টন। এটা কি? ইপিক। এটা সবাই জানে, কিন্তু কখন পাবলিশড হয়েছে এটা অনেকেই জানে না। দেখেন, আপনারা পড়েছেন গ্যালিবার টেবলস, জনাথন সুইফটের একটা নভেল, জানেন কে লিখেছে? জনাথন সুইফট। কি নভেল? পাবলিশড হয়েছে কখন আর জানি না, 1726 সালে। রবিনসন ক্রুসো একটা গ্রন্থ, ড্যানিয়েল ডিফোর্ড লেখা, আপনারা জানেন, নভেল। কখন পাবলিশড হয়েছে? 1719 সাল। রেপ অব দি লক একটা বিখ্যাত গ্রন্থ, আলেকজান্ডার পার ইপিক বা মক ইপিক। কখন পাবলিশড হয়? 1712 সাল। অ্যাজ ইউ লাইক ইট একটা বিখ্যাত কমেডি, শেক্সপিয়ার। কখন পাবলিশড হয় আর জানি না, 1600 সাল। মার্চেন্ট অফ ভেনিস পাবলিশড হয় 1596 সাল। এই যে বিষয়গুলি, এগুলি একটু জেনে রাখবেন। বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। হ্যাঁ, লাইক দ্যাট। তাহলে আবার জেনে নেই, ইপিকের সংজ্ঞাটা জানলাম, ইপিক পয়েটকে জানলাম, ইপিক দুই প্রকার জানলাম। ইলিয়াড, ওডিসি লিখেছে হোমার, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন জন মিল্টন। ইপিক দুই প্রকার, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। এবং প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয় 1671। এবার দুইটার একটু সংজ্ঞা জানি। প্রাইমারি এপিক তাকেই বলা হয় যে এপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, তার অনেক বছর পরে লেখা হয়, সেটা হচ্ছে প্রাইমারি এপিক। হোমার প্রথমে থিঙ্কিং করেছিল, তার বহু বছর পরে এটা লেখা হয়েছিল। এবং সবচেয়ে অবাক করা বিষয়, ইলিয়াড এবং ওডিসিতে 28,000 লাইন ছিল। এই 28,000 লাইন হোমার মেমোরাইজ করে করে ঘুরে বেড়াতো, মানুষের কাছে বলতো, সেই বলার পয়েন্ট অফ ভিউ থেকে আস্তে আস্তে পরবর্তীতে এটা লেখা হয়েছিল। তাহলে হোমারের ব্রেনটা কি শার্প ছিল। আরেকটা বিষয় হচ্ছে, সেকেন্ডারি এপিক তাকেই বলা হয় যে এপিক ইনস্ট্যান্টলি থিঙ্কিং করে কল্পনা করে লেখা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি এপিক। জন মিল্টন জন্মগতভাবে অন্ধ ছিল না, মাঝ বয়সে এসে অন্ধ হয়ে গেছিল, এজন্য তাকে ব্লাইন্ড পয়েট বলা হয়। আর হোমার জন্মগতভাবেই অন্ধ। তাহলে যদি বলা হয় ব্লাইন্ড পয়েটকে, হোমার কোনো যুগের কবি না, হোমার একজন গ্রিক রাইটার, যেমন সফোক্লিস, অ্যারিস্টটল, অথবা বলা হচ্ছে প্লেটো, অথবা বলা হচ্ছে অ্যাসকাইলাস, অথবা বলা হচ্ছে হোমার। এগুলি হচ্ছে গ্রিক রাইটার। হোমার জন্মগতভাবে অন্ধ ছিল। আর জন মিল্টনকে
1652-তে অন্ধ করিয়ে দেওয়া হয়েছিল। অন্ধ করে দেওয়ার পর তার বোনের বাসায় আশ্রয় নিল, বোনের সাহায্য নিয়ে দুটো গ্রন্থ লিখলো, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। অন্ধ অবস্থায় বোনের সাহায্য নিয়ে লিখলো বলেই তাকে বলা হলো ব্লাইন্ড পয়েট, আর এই দুটি গ্রন্থ ইপিক, এজন্য তাকে বলা হলো ইপিক পয়েট। যাই হোক, জন মিল্টন থেকে আমরা অন্য একদিন জেনে নেব। তাহলে এখানে আই থিঙ্ক যতটুকু জানলাম একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেই। বেউফ হচ্ছে মহাকাব্য, বাংলা বলা হয়, এটা একটা ইপিক। ইপিকের সংজ্ঞা: এ লং নেগেটিভ পয়েম, ইপিক পয়েট জন মিল্টন। ইপিক দুই প্রকার: প্রাইমারি ইপিক, সেকেন্ডারি ইপিক। ইলিয়ড ওডিসি লিখেছে হোমার, এটা প্রাইমারি ইপিক। প্রাইমারি ইপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করে, তার অনেক বছর পরে লেখা হয়। সেকেন্ডারি ইপিক বলা হয় জন মিল্টনকে। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড সেকেন্ডারি ইপিক, এটা পাবলিশ জানলাম। এবং সেকেন্ডারি ইপিক তাকেই বলা হয় যা ইনস্ট্যান্টলি থিঙ্কিং, কল্পনা করে লেখা হয়, তাকে সেকেন্ডারি ইপিক। ইংরেজি সাহিত্যের মধ্যে এই দুটো প্রাইমারি আর এই দুটো সেকেন্ডারি ছাড়া আর কোনো ইপিক নেই। সেগুলি আছে ইনকমপ্লিট ইপিক, প্রথম ইপিক, শেষ ইপিক, লাইক দ্যাট। কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি হলে এই দুটো হবে, আর কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ইপিক সাহিত্যের মধ্যে নেই। ইপিক আছে অনেক, কি সেগুলি আমরা একটু পরে জেনে নেব। এবার বেউপে আসি আমরা। একটু বেউপে আসি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এটাকে বলা হয় ফার্স্ট ইপিক পয়েম। ফার্স্ট ইপিক পয়েম, প্রথম মহাকাব্য কবিতা। কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইপিক পয়েম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? তাহলে অবশ্যই বলা হয়, হ্যাঁ, এটা ভিডিও রেকর্ড থাকবে, হ্যাঁ, আপনাদের এখানে রেকর্ড থাকবে আজীবন, আই থিঙ্ক রেকর্ড থাকবে, হ্যাঁ। তাহলে যদি বলা হয় হু ইজ দ্য ফার্স্ট ইপিক পয়েম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কবিতা কোনটি? বেউফ। অথবা যদি বলা হয় ফার্স্ট লিটারারি পিস, সাহিত্যের প্রথম কাজ কোনটি? বেউফ। অথবা বলা এটা টু পার্ট, এটা টু পার্ট, এটাভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, টু পার্টস, দুইটা পার্ট আছে। কোশ্চেন আসতে পারে, হাউ মেনি পার্টস আর দেন ইনক্লুডিং দি বেউফ? 2, 3, 4, 5। বেউফে কয়টা পার্ট আছে? 2 পার্ট আছে। আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা কে লিখেছে? হু রোট বেউফ? আমরা কোশ্চেন করি হু রোট অ্যাজ ইউ লাইক ইট, হু রোট ম্যান অ্যান্ড সুপারম্যান। যদি বলা হয় হু রোট বেউফ, তাহলে আননোন বা অ্যানোনিমাস রাইটার, অ্যানোনিমাস, MOUS, অ্যানোনিমাস শব্দটাকে ভাঙেন, অ্যানোনিমাস রাইটার, ANONYMOUS, আননোন বা অ্যানোনিমাস, মানে কে লিখেছে এটা জানা যায়নি, মানে অজ্ঞাতনামা একজন ব্যক্তি। আবার বলেন না আননোন অ্যানোনিমাস রাইটারের বাড়ি কোথায়, হ্যাঁ, লাইক দ্যাট। আরেকটা কোশ্চেন আমরা উপরে লিখি, হ্যাঁ, বেউফে কতগুলি লাইনস আছে? হাউ মেনি লাইনস আর দেয়ার ইনক্লুডিং দি বেউফ? বেউফে কতগুলি লাইন আছে? দেখেন, 5টা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা ফার্স্ট ইপিক পয়েম, ফার্স্ট লিটারি পিস, এটা প্রথম মহাকাব্য কবিতা, এটা প্রথম সাহিত্যের কাজ, এটা 2টা পার্ট আছে, এটা কে লিখেছে জানা যায়নি, আননোন বা অ্যানোনিমাস, এবং কতগুলি লাইন আছে? হাউ মেনি লাইনস আর দেয়ার ইনক্লুডিং ইন দি বেউফ? বেউফে কতগুলি লাইন আছে ছোট্ট করে আমরা একটু জেনে নেই। দেখেন, বেউফের লাইনটা আছে এখানে 3000। এই 3000 হচ্ছে পারফেক্ট। কোনো কোনো বইতে আপনি পেতে পারেন 3032 লাইন আছে, আবার কোনো কোনো বইতে পেতে পারেন 3183 আছে, আবার কোনো কোনো বইতে পেতে পারেন 3182 লাইন আছে। তার মানে সবগুলি কি রাইট? হ্যাঁ, সবগুলি রাইট, তবে সার্বজনীন স্বীকৃতি হচ্ছে 3000। পরীক্ষা যদি কোশ্চেনটা হয় এরকম হতে পারে যে হাউ মেনি লাইনস আর দেয়ার ইনক্লুডিং বেউফ? কতগুলি লাইন আছে? 3000, 4000, 5000, 6000। তাহলে অবশ্যই আপনারা দিবেন 3000। এটা কখনোই হবে না 3200, 2300, 5100 এরকম ভেঙে হবে না। এখন দেখেন 3182 এই লাইনটাও পাবেন আপনারা শরীফ ভাইয়ের বইয়ের নামে হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচারের 17 নম্বর পেজের বাম পাশের মাঝখানে 3182 লাইন আছে। 3183 লাইন পাবেন, এটা পাবেন হিস্ট্রি অফ দি ইংলিশ লিটারেচারের 105 নম্বর পেজের বাম পাশের উপরে প্রথম 3 নম্বর লাইনে। দেখেন 3200 লাইন, এটা কিছু বইতে লেখা আছে, তার মধ্যে জর্জ MP3-র 2 নম্বর পেজের ডান পাশের মাঝখানে পাবেন যে 3200 লাইন আছে বেউফে। এটা একটু বেশি বইতে লেখা আছে। সর্বজন স্বীকৃতি সার্বদিক থেকে লেখা আছে 3000 লাইন আছে, এবং 3000 লাইনটাই হচ্ছে পারফেক্ট। তাহলে ফার্স্ট ইপিক পোয়েম বেউফ, ফার্স্ট লিটারি পিস বেউফ, ইট হ্যাজ 2 পার্টস এবং আননোন বা অ্যানোনিমাস রাইটার, এবং এটা কতগুলি লাইন আছে?
3000, 3000 না থাকলে 3200, বাকিগুলি তেমন একটা নো নিড। এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, তবে 3000 লাইনটা পারফেক্ট। এই দুটোর মধ্যে যেটা অপশনে থাকবে সেটা দেবে। যদি দুটোই থাকে তাহলে 3000 এখানে দেবেন। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, ভিডিও থাকবে। হ্যাঁ, এই যে আপনাদের স্যারে লিখে দিচ্ছে ভিডিও থাকবে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা থাকবে, আপনারা বাড়ি বাড়ি নেক্সট সেশনে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা দেখেন অ্যাংলো সেকশন পিরিয়ড কত সহজেই শেষ করলাম। শেষ, এবার একটু গল্প করি। BOWULF, বেউফ থেকে একটু গল্প করি আমরা। বেউফ হচ্ছে রাজা রদগার ছিল। এই রাজা রদগার একটা প্রাসাদ নির্মাণ করবে। রাজা রদগার একটা প্রাসাদ নির্মাণ করবে, সেই প্রাসাদের নাম হচ্ছে হ্যারোইট। হ্যারোইট নির্মাণ করার সময় সাধারণ মানুষগুলো এখানে কাজ করত। আর এদিকে শয়তান গ্র্যান্ডেল নামের এক রাক্ষসী মহিলা এসে সাধারণ মানুষগুলিকে ধরে ফেলতো, খেয়ে ফেলতো, মেরে ফেলতো। তখন এই রদগার থিঙ্কিং করলো যে সাধারণ মানুষগুলিকে যেহেতু গ্র্যান্ডেল শয়তান মহিলা ধরে ধরে খেয়ে ফেলছে, মেরে ফেলছে, তার প্রাসাদ নির্মাণ আর হবে না। তখন রাজা রদগার বেউফকে নিযুক্ত করলো এবং বেউফ এখানে তার তরবারি নিয়ে এসে পাহারা দিল। এরপর গ্যান্ডেল সাধারণ মানুষগুলিকে দৌড়তে আসলো, এসে দেখে বেউফ বসে আছে তার তরবারি নিয়ে। বেউফ তার ছুরি দ্বারা গ্যান্ডেলকে আঘাত করলো। গ্যান্ডেলের ডান বাহুকে আঘাত করার পর গ্যান্ডেল বাসায় এসে মৃত্যুবরণ করলো। এরপর গ্যান্ডেলস মাদার তার সন্তান হারার ব্যথায় ব্যথিত এখানে যা অত্যাচার শুরু করলো। তখন বেউফ একই রকমভাবে তার তরবারি দিয়ে গ্যান্ডেলের মাকেও ডান বাহুকে আঘাত করলো এবং তার মাও বাসায় এসে মারা গেল। এর বহু বছর পর, 50 বছর পর এখানে ড্রাগন আসলো। কি আসলো বলেন তো? ড্রাগন এসে তার আগুন দ্বারা অত্যাচার শুরু করলো, কারণ ড্রাগনও সুপার ন্যাচারাল পাওয়ার। বেউফও দুশ্চিন্তায় পড়ে গেল। বেউফ তার তরবারি দিয়ে ড্রাগনকে আঘাত করলো, ড্রাগন তার আগুন দ্বারা বেউফকে আঘাত করলো এবং বেউফও মারা গেল, ড্রাগনও মারা গেল। পরবর্তীতে সাধারণ মানুষগুলি শান্তি সুষ্ঠুভাবে কাজ করলো এবং রাজার প্রাসাদ নির্মাণ করা হলো। এই জন্য বলা হচ্ছে বেউফ হ্যাজ 2 parts. One part Beowulf deals with fight Grendel and Grendel's mother, and another fight Beowulf with dragon. It has 2 parts. এজন্য বলা আসে how many parts are there including the Beowulf? Beowulf এ কয়টা পার্ট আছে? 2, 3, 4, 5. তাহলে অবশ্যই 2। গ্যান্ডেল এবং গ্যান্ডেলসের মার সাথে যুদ্ধ করে একটা পার্ট, আর একটা বেউফ ড্রাগনের সাথে যুদ্ধ করে, এই দুটো পার্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বেউফটা লিখে সার্চ দিলে এটা একটা মুভি চলে আসবে এবং ইংলিশ যে মুভি, সেই মুভির কাহিনী আর এই গল্পের কাহিনী পুরোটাই একই কাহিনী। সাহিত্যের মধ্যে অনেক মুভি আছে ইংলিশে, যেমন প্রমিথিউস আছে, গ্যালিবার টেবলস আছে, তারপর হচ্ছে বেউফ আছে, এরকম অনেক মুভি আছে, সেগুলি আপনারা আই থিঙ্ক দেখবেন। এবার ছোট্ট করে জানি, দেখেন BEOWULF, বেউফটা লিখেছে আননোন বা কি বললাম, অ্যানোনিমাস রাইটার। এটি কিন্তু আমরা জানি। এরপর লিখলাম, সংক্ষেপে লিখি PL প্লাস PR। বলেন তো কি হতে পারে? জন মিল্টন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগান, কে লিখলে? জন মিল্টন। ইলিয়ড প্লাস ওডিসি, কে লিখেছে? হোমার। দেখেন আমরা ইংরেজি সাহিত্যের যতগুলি ইপিক আছে সবগুলি ইপিকে লিখছি। এই ইপিকগুলি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন আপনি কমন পাবেন, কমন পাবেন। আমরা সংক্ষেপে লিখছি, বুঝতে কি সমস্যা হচ্ছে? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগান লিখেছে জন মিল্টন, ইলিয়ড প্লাস ওডিসি লিখেছে হোমার, বেউফ লিখেছে আননোন বা অ্যানোনিমাস রাইটার। রেপ অফ দি লক লিখেছে, সংক্ষেপে লিখি, আলেকজান্ডার পপ, বা এইভাবে লেখা যায় ALEXANDR, আলেকজান্ডার পপ। এটা ইপিকও হয়, আবার মক ইপিকও হয়। ইপিকের পরে মক ইপিক থাকলে মক ইপিকটা পারফেক্ট। এরপর দেখেন ডন জুয়ান, এটা লিখেছে লর্ড বাইরন, যাকে রিবেল পয়েট বলা হয়, কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। এরপর লিখেছে দি ফেরি কুইন, ফেরি স্পেলিং দেখেন FAERI, কুইন QUEENE। কোনো কবি রাইটার যখন কোনো কিছু লেখে তখন ভুল হলেও সেটা রাইট। লিখেছে এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারকে কিন্তু আমরা বলি কবিদের কবি, বাংলায় নির্মলানন্দ গুণ, এডমান্ড স্পেন্সারকে পয়েট অফ পয়েটস।
স্পেন্সার। এরপর দেখেন আরেকটা লেখি, দেখা যাচ্ছে কি, আই থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ, দি রিং অফ বুকস, দি রিং অফ বুকস, ছোট্ট করে জানি না, এটা লিখেছে রবার্ট কি ব্রাউনিং। শেষ, ইংরেজি সাহিত্যের এপিকগুলি শেষ। এই এপিকগুলি থেকে আপনি একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। এবারে আমরা একটু সুন্দর করে জানার চেষ্টা করি যে কি কি এপিক আছে এখানে। দেখুন, আমরা মূলত অ্যাংলো সেকশন পিরিয়ডের একটা মেজর ওয়ার্ক আলোচনা করছি, সেই ওয়ার্কের নাম হচ্ছে বেউব। আর বেউব যেহেতু ইপিক, এজন্য ইপিক সম্পর্কে আমরা টোটালি এট এ গ্লান্স একটু জেনে নিলাম। ইপিকের সংজ্ঞাটা জানলাম, এ লং নাইটি পয়েম, ইপিক দুই প্রকার এটা জানলাম, এবং ইপিক পয়েট জন মিল্টন, এবং ইপিকের প্রকারভেদ একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি ইপিক লিখেছিল হোমার, ইলিয়ড, ওডিসি। সেকেন্ডারি ইপিক প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন। প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয় 1671। এর ধারাবাহিকতার দিক থেকে আমরা জানলাম এখানে ইংরেজি সাহিত্যের সমগ্র ইপিকগুলি আছে, এখান থেকে একটা কোশ্চেন আসে নর্মালি। বেউবটা লিখেছে আননোন বা অ্যানোনিমাস রাইটার। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন সংক্ষেপে লিখেছি আমরা, বুঝতে সমস্যা হলে বলবেন, জন মিল্টন। ইলিয়ড এবং ওডিসি লিখেছে হোমার। রেপ অফ দি লক, এটা এপিকও হয়, মক এপিকও হয়, এবং আলেকজান্ডার পপ। এবং ডন জন লিখেছে লর্ড বাইরন, এবং ফেরি কুইন লিখেছে এডমান্ড স্পেন্সার, যাকে বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি, বাংলায় বলা হয় নির্মলেন্দ্র গুণ। আর রিং অফ বুকস লিখেছে রবার্ট ব্রাউনিং। এ হচ্ছে বিখ্যাত ইপিক আর বিখ্যাত ব্যক্তি, যে যুগেরই কবি সাহিত্যিক হোক না কেন। এই সকল ইপিকের মধ্যে দেখেন এই প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন হলো সেকেন্ডারি, আর ইলিয়ড এবং ওডিসি হলো প্রাইমারি। বাকিগুলি কোনো সেকেন্ডারি না, প্রাইমারি না। বাকিগুলির মধ্যে থেকে এই বেউবটা হচ্ছে প্রথম। রেপ অফ দি লক এটা মক এপিক, এটা স্যাটারিক্যাল এপিক, এটা ইনকমপ্লিট এপিক, এটা সিম্পল এপিক, কিন্তু এত ডিপলি এভাবে আসে না। যদি ডিপলি আসে তাহলে প্রাইমারি এপিক আর সেকেন্ডারি এপিক আসতে পারে। এরপরেও আমি এখানে লিখলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি। রেপ অফ দি লক এখানে একটু লিখে দেই, এটাকে বলা হয় ইপিক বা মক এপিক। যদি ডিপলি হয় ইপিক বা মক, MOCK, মক এপিক। দেখেন একটা জিনিস, রেপ অফ দি লক ইপিকও হয়, মক ইপিক। যদি বলা হয় হট কাইন্ড টাইপস রেপ অফ দি লক, ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, ইপিক, তখন ইপিক মাস্ট, রেপ অফ দি লক ইপিক মাস্ট। কিন্তু ইপিকের পরে যদি মক ইপিকটা থাকে তাহলে অবশ্যই মক ইপিক রাইট দেবো। 40তম BCS দেখেন ইপিক আসছে এ, বি আসছে মক ইপিক, সবাই ইপিক দিছে, হ্যাঁ ইপিক রাইট মক ইপিক না থাকলে, তার মানে মক ইপিকটা হচ্ছে পারফেক্ট। এরপর ডন জন, এটা লেখছে লর্ড বাইরন। এটা কোন ধরনের ইপিক, এটা একটু ডিপলি কোশ্চেন হয়ে যায়। স্যাটারিক্যাল ইপিক, স্যাটারিক্যাল ইপিক, স্যাটার মানে কি ব্যঙ্গচিত্র করা। যেমন লর্ড বাইরন তার মায়ের বান্ধবী ছিল, মায়ের বান্ধবীর সাথে রিলেশন করেছিল, যে বান্ধবীর আবার হাজব্যান্ড ছিল। হাজব্যান্ডের অনুপস্থিত তার ঘরে প্রবেশ করে এবং তার হাজব্যান্ড এসে দেখে বাইরে ঘরে দরজা দেওয়া, বাইরে পুরুষের জুতা। তখন দরজা ভাঙে এবং তার হচ্ছে কি বলে ডন জনকে খাটের নিচ থেকে টান দিয়ে বের করে। তখন তার বাইরের জুতো দিয়ে তার হাজব্যান্ডের নাকে আঘাত করে চলে আসে। তার মানে হাজব্যান্ড ওয়াইফ স্পর্শ করবে তাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে ডন জন কেন তাকে স্পর্শ করতে গেছে, মায়ের বান্ধবী। তার মানে কি স্যাটারিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হয়েছে। শব্দটা হয় এরকম ভালো, স্যাটার, SATRE, স্যাটার। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেস্ট স্যাটারিস্ট হচ্ছে জনাথন সুইফট, ক্যালিবার টেবলস, এই যে লিলিপুটকে স্যাটার করেছিল, এই বয়েজ টু লিলিপুট। ফেরি কুইন দেখেন এডমান্ড স্পেন্সারের লেখা। ফেরি কুইনটা হচ্ছে ইনকমপ্লিট ইপিক, ইনকমপ্লিট ইপিক মানে অসমাপ্ত। আর লাস্টে এটা সিম্পল ইপিক, এটা লেখা দরকার নেই, হ্যাঁ সিম্পল ইপিক। তাহলে দেখেন এই হচ্ছে ইংরেজি সাহিত্যের ইপিকগুলি জানলাম, কে লিখেছে সেটা জানলাম। বেউফ হচ্ছে ফার্স্ট ইপিক, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন সেকেন্ডারি ইপিক, ইলিয়ড, ওডিসি হচ্ছে প্রাইমারি ইপিক। রেপ অফ দি লক ইপিকও হয়, মক ইপিকও হয়, তবে মক ইপিক বেশি পারফেক্ট। এবং ডন জন এটা লিখেছে লর্ড বাইরন, এটা স্যাটারিক্যাল ইপিক। এরপর বলা হচ্ছে ফেরি কুইন, ফেরি অর্থ পরী, কুইন অর্থ রানী, রানীদের দেশে পরীদের দিনে উৎসব হয়, এটা ইনকমপ্লিট ইপিক, অসমাপ্ত। লাস্টটা সিম্পল ইপিক। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড কিন্তু শেষ। এবার আমরা টোটালি একটু সাইলেন্টলি 1 মিনিট শুনি, তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইন দ্য হোল লিটারেচার নট অনলি ফিক্সড ইন দি অ্যাংলো সেকশন, মিডল এজ, পোস্ট মডার্ন। একটু গল্প করি। আমরা যতটুকু আলোচনা করলাম
ইংলিশের দুইটা পার্ট, একটা গ্রামার একটা লিটারেচার। গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 15, এই 35 মার্ক বিসিএস এর জন্য। গ্রামারের জনক লেন্ডলি মারি, লিটারেচারের জনক জেওফি সোসার। তবে লিটারেচার জনক নিয়ে কনফিউশন হলে এরকম বলবেন, লিটারেচার জনক জেওফি সোসার, কখনো কখনো শেক্সপিয়ার, আধুনিক জর্জ বার্নার্ড শো। আধুনিক জর্জ বার্নার্ড শো সাহিত্যের জনক যে থাকবে তাকে দেব, যদি দুজনই থাকে দুজনই দেব, যদি দুজনই থাকে আলাদা থাকে তখন কাকে দেব? জেওফি সোসার। আমরা 8টি যুগ জানলাম, 8টি যুগের মধ্যে 3টি যুগের অর্থ জানলাম, 2টি যুগ গুরুত্বপূর্ণ জানলাম। 8টি যুগের মধ্যে 5টি শাখা প্রশাখা আছে, 3টির শাখা প্রশাখা নেই, এবং 8টি যুগের 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। প্রথম যুগ অ্যাংলো সেকশন পিরিয়ড, হতে পারে তার অপর নাম। শেষের যুগ অবশ্যই পোস্ট মডার্ন পিরিয়ড না, কারণ সেটা স্টিল নাও চলছে, ঘটছে, হচ্ছে, তাকে লিমিট করা যায় না। অবশ্যই শেষের যুগ মডার্ন পিরিয়ড। হ্যাঁ, মডার্ন পিরিয়ডের ছোট্ট দুইটা পার্ট, এডওয়ার্ড এন্ড এই জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939, জর্জিয়ান পিরিয়ড ইংরেজিতে শেষের যুগ। জর্জিয়ান না থাকলে মডার্ন পিরিয়ড দেওয়া যায়। দুটি আছে, জর্জিয়ান মডার্ন, কোনটা দেব? জর্জিয়ান। জর্জিয়ান না থাকলে মডার্ন দেওয়া যেতে পারে। এবং আমরা একটা যুগ দিয়ে যাত্রা শুরু করলাম, অ্যাংলো সেকশন পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। অ্যাংলো সেকশন পিরিয়ডের দুজন ব্যক্তি পড়লাম, ক্যাডমন, ফার্স্ট পয়েট, বার্লিয়েস্ট পয়েট, বাংলায় লুইপা, আলফ্রেড দি গ্রেট, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তবে প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজ সাহিত্যে গদ্যের জনক দুজন, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। তবে জন ওয়াইক্লিফকে বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটার। ফাদার আর ফাউন্ডার একই রকম, তেমন একটা পার্থক্য নেই। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে বেউফ। বেউফ একটা মেজর থিং, মেজর রাইটার, মেজর গ্রন্থ, মেজর ওয়ার্ক, ফেমাস ওয়ার্ক, বিখ্যাত গ্রন্থ। কে লিখেছে জানা যায়নি। বেউফ হচ্ছে একটা মহাকাব্য বা ইপিক। আর বেউফ থেকে 5টা ইনফরমেশন জানলাম। ফার্স্ট ইপিক পোয়েম, ফার্স্ট লিটারি পিস, ইট হ্যাজ 2 পার্টস, 3000 লাইন্স, আননোন বাই অ্যানোনিমাস রাইটার। এবং বেউফে 3000 লাইনই পারফেক্ট, কখনো কখনো 3000 লাইন না থাকলে 3200 দেবেন, দুটোই থাকলে 3000 দেবেন, বাকিগুলি দরকার নেই। বেউফ যেহেতু ইপিক, আমরা ইপিক থেকে জানলাম। ইপিকের সংজ্ঞা, ইপিক পয়েট, ইপিক 2 প্রকার, কি কি, এবং সম্পূর্ণ ইপিক। সম্পূর্ণ ইপিক কে লিখেছে, যে যেগুলি কবি সাহিত্যিক হোক না কেন জানলাম। এর মধ্যে প্রাইমারি সেকেন্ডারি থাকার পরেও কোশ্চেন থাকতে পারে আপনাদের, যে বাকিগুলি কোন ধরনের ইপিক, প্রাইমারি না সেকেন্ডারি, এজন্য আমরা একটা গ্লান্স ছোট্ট করে জেনে নিলাম। তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড আপনাদের শেষ। এবার দেখেন, একজন ব্যক্তি পড়েছিলাম, CAEDMN, ক্যাডমন, যাকে বলা হয় ফার্স্ট পয়েট, বার্লিয়েস্ট পয়েট। এই ক্যাডমনের আমরা দুটো গল্প বলি, ক্যাডমনের দুটো গল্প বলে শেষ করে দিই, হ্যাঁ, আজকের ক্লাসটা। তারপরে তার পূর্বে একটু দেখে আসি যে কারো কোনো কমেন্ট আছে কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সব জায়গায় শেয়ার করতে পারেন। হ্যাঁ, অ্যাজ ইউর উইশ, সব জায়গায় শেয়ার করতে পারেন, ইটস ইউর প্লেজার। হ্যাঁ, এই যে আমাদের এক ভাই কোশ্চেন করেছে, মাসাক্রে অফ প্রেস সম্পর্কে বলেন। হ্যাঁ, বলবো। পরে কি ভিডিও? হ্যাঁ, পরে ভিডিও রেকর্ড থাকবে, সবগুলি বলবো আই থিঙ্ক। দেখে নিলাম একটু যে কারো কোনো কোশ্চেন আছে কি না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা দুটো গল্প বলি। হ্যাঁ, অনেকক্ষণ তো পড়াইলাম, একটু গল্প বলি। আর সাহিত্য আসলে গল্প, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট ক্লাস দেখে একটু ইতিহাসের মতো গল্প করলাম আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখবেন খালি গল্পই হবে। তারপর একটা ছোট্ট একটু গল্প বলি, BIAL রে। দেখেন তো এই সেন্টেন্সটা কমন নাকি, লাভ ইজ ব্লাইন্ড, কিন্তু কোত্থেকে আসছে, কে বলছে, আমরা কিন্তু কমই জানি। আমরা সিম্পলি জানি এটা বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। কোথায়? মার্চেন্ট অফ ভ্যানিস। দেখেন, মার্চেন্ট অফ ভ্যানিস একটা বিখ্যাত কমেডি, নায়িকা হচ্ছে পোর্শিয়া। এটা পাবলিশড হয় 1596 সাল। এবং মার্চেন্ট অফ ভ্যানিসের দুটি কোটেশন, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, লাভ ইজ ব্লাইন্ড। কিন্তু লাভ ইজ ব্লাইন্ড আসলেই শেক্সপিয়ার বলেছিল নাকি ক্যাডমন বলেছিল? হ্যাঁ, কনফিউশন। হ্যাঁ, অবশ্যই শেক্সপিয়ার বলেছিল, কিন্তু আমরা গল্প বলি। ক্যাডমন একজন বিখ্যাত ফার্স্ট পয়েটই ছিল না, সে একজন মেষপালক ছিল, একজন ধর্মযাজক ছিল। ওই সময় রাত্রে সবাই খাওয়ার পর এক একে সবাই গান গাইতো। এখানে ক্যাডমন উপস্থিত ছিল। এক এক সবার পালা করে যখন ক্যাডমন আর পালা আসতো, তখন ক্যাডমন চুপ থাকতো এবং অপমান হইতো প্রতিদিনই গান গাওয়ার জন্য, কারণ সে গান গাইতে পারতো না। এই ব্যথায় ব্যথিত হয়ে
সে একদিন একটা বৃক্ষের নিচে কি করে, অবস্থান করে, ঘুমিয়ে যায় এখানে ক্যাডমন থিঙ্কিং করতে করতে। তখন এই যে অ্যাংলো সেকশন মানে হচ্ছে দেবদূত, এই অ্যাংলো সেকশন ক্যাডমনের ঘুমের মাঝে চলে আসে, স্বপ্ন দেখে। তখন অ্যাংলো সেকশন দেবদূত ক্যাডমনকে বলে যে তুমি গান গাও, গান গাওয়ার জন্য প্রতিদিন এত অপমান হও, গান গাও। তখন ক্যাডমন এই অ্যাংলো সেকশন দেবদূতকে বলে যে আমি গান গাইতে পারি না, গান গাওয়ার জন্য আমি প্রতিদিন ইনসাল্ট হই। তখন এই অ্যাংলো সেকশন ক্যাডমনকে বলে তুমি সৃষ্টিকর্তার গুণগান সম্পর্কে গান গাও, তাহলেই দেখবে যে হয়ে যাবে। তখন ক্যাডমন ঘুমের মাঝে ঠোঁট লাড়তে থাকে এবং সেগুলি গান হয়ে যায়। পরবর্তীতে ক্যাডমন ঘুম ভেঙে দেখে যে সেই দেবদূত নাই এবং তার মুখে সেই গুনগুন গান আওয়াজ শোনা যাচ্ছে বা বলা হচ্ছে। এরপর ক্যাডমন সেই গানগুলি কি করে, আস্তে 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 প্র্যাকটিস করে। এরপর পরবর্তীতে রাতের দিন ভোজন সবাই একে একে সবাই গান গায়, যখন আবার ক্যাডমনের পাড়া আসে তখন ক্যাডমন এমন কিছু সবাইকে শুনিয়ে দেয়, সবাই অবাক হয়ে যায়। আর সবাই যখন অবাক হয়ে যায় তখন সবাইকে বলে ইংরেজ সাহিত্যের ফার্স্ট পয়েন্ট বা আর্লিয়েস্ট পয়েন্ট। সেই পয়েন্টটা পেতে ইংরেজ সাহিত্যের প্রথম কবি হচ্ছে ক্যাডমন। একটা গল্প, আরেকটা ছোট্ট করে গল্প বলি, সেটা হচ্ছে ওই সময়ের একটা বিখ্যাত গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম হচ্ছে এরকম, ফল অফ অ্যাঞ্জেলস। এটা কিন্তু ক্যাডমন লিখেছিল, কিন্তু দরকার নেই, আমরা একটু গল্প করছি এই গল্পটা। ক্যাডমন থেকে একটা টাইটেল হলো, বাকিগুলি দরকার নেই। এই ক্যাডমন একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা গ্রন্থ ফল অফ অ্যাঞ্জেল। এখানে গল্প বলা হয়েছে এক জায়গাতে তিনজন সুন্দরী রমণী ছিল, যা রূপে গুণে সবকিছুই সৌন্দর্য ছিল, সৌন্দর্য প্রকাশ পাইত। এই তিনজন রমণী থিঙ্কিং করলো যে আমাদের এলাকায় ইয়াং যত ছেলে আছে, ইয়াং বৃদ্ধ যাই হোক না কেন, সবাইকে একটা অফার দেব যে যারা আমাদের এই তিনজনকে ভালো করে প্রপোজ করতে পারবে, আমরা এই তিন সুন্দরী বা তরুণী তার একজন কাউকে বিয়ে করব। এক এক সবাই যখন তাদেরকে প্রপোজ করতেছে তখন কারো প্রপোজ পছন্দ হচ্ছে না। একদম লাস্টে একজন বৃদ্ধ একটা লোক ছিল, সেই বৃদ্ধ তার হাতে একটা ফুল নিয়ে আসে, একটা রোজ গোলাপ নিয়ে আসে এবং তার পায়ের হাঁটুটা গেড়ে দিয়ে ডান হাত দিয়ে বলে লাভ ইজ ব্লাইন্ড। যখন এই কথাটা এই বৃদ্ধ লোক এই ইয়াংদের সুন্দরীদের বলে তখন এই প্রপোজটা তাদের পছন্দ হয়ে যায়, কিন্তু শর্ত হচ্ছে যে তাদেরকে বিয়ে করতে হবে, যদিও ইয়াং এবং বৃদ্ধ। এবং তাদের একজন তখন সেই বৃদ্ধকে বিয়ে করে এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলে লাভ ইজ ব্লাইন্ড। এই কথাটা ক্যাডমন মূলত তার ফল অফ অ্যাঞ্জেলে বলেছিল, কিন্তু এই কথাটা শেক্সপিয়ার বলেছিল মার্চেন্ট অফ ভেনিস থেকে। এই জন্য কখনো কখনো শেক্সপিয়ারকে থিফ রাইটার বা মিমিক, অনুসরণ, অনুপ্রিয় বলা হয়। কখনো কখনো চুরি করে বা অনুসরণ করে নিউ ক্লাসিক্যাল নব্য ধ্রুপদী করে শেক্সপিয়ার কিছু কিছু গ্রন্থ থেকে লিখেছিল। এই জন্য যারা ডিপলি জানেন কখনো কখনো শেক্সপিয়ারকে থিফ রাইটার বলা যায়। তার মানে লাভ ইজ ব্লাইন্ড শেক্সপিয়ার এর সাথে আরেকটু যুক্ত করেছিল, লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি ইট। ভালোবাসায় অন্ধ কিন্তু প্রেমিক এটা বুঝতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি ইট, লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি ইট। ভালোবাসায় অন্ধ কিন্তু এটা প্রেমিক বুঝতে পারে না। এই জন্য বলা হচ্ছে ভালোবাসা তাকে যে হয় প্রেম হয়। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে সংক্ষেপে বলা হয় লাভ ইজ ব্লাইন্ড। তা লাভ ইজ ব্লাইন্ড মূলত ফল অফ অ্যাঞ্জেলের মধ্যে বলা হয়েছে, এটা ক্যাডমন বলেছিল। তাহলে ছোট্ট একটা গল্প বললাম। সাহিত্যের মধ্যে হিউজ পরিমাণ গল্প আছে এবং আপনারাও জানেন। তাহলে দেখেন আমরা ধারাবাহিকতার দিক থেকে একটা যুগ জানলাম ঠিক আছে। স্যারের কিন্তু সব মুভি না, নাম হতে পারে এক কিন্তু থিমটা ভিন্ন হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে প্রমিথিউস, এটা একটা মুভি হয়, গ্যালিবার ট্রাভেলস এটা একটা মুভি হয়, বেউপ এটা একটা মুভি হয়, রবিনসন ক্রুসো এটা একটা মুভি হয়, ট্রেজারার আইল্যান্ড এটা একটা মুভি হয়। হ্যাঁ, এইগুলি হচ্ছে সাহিত্যের মধ্যে মুভি ছাড়াও আরও নেগেটিভ কিছু আছে কিন্তু সেগুলি দেখার দরকার নেই। হ্যাঁ, যেমন পারফিউমস একটা মুভিও আছে এবং নাটকও আছে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন নিশো এবং মেহজাবিন, নাটকটা দেখবেন কিন্তু মুভিটা দেখার দরকার নেই। যাই হোক, সাহিত্যের মধ্যে নাটকগুলি একটু দেখতে পারেন, কিছু মুভি দেখতে পারেন। ইউ উইল সি সাবটাইটেল উইথ ইন ইংলিশ সাবটাইটেল সব দেখতে পারো, তাহলে অনেকগুলি ইংলিশ ভোকাবুলারি বা আদার্স প্রনাউন্সিয়েশন বা কারেক্ট হচ্ছে সেন্টেন্স বুঝতে পারবেন। হ্যাঁ,
বাকিগুলি দেখা দরকার নেই। এগুলি দেখতে পারেন, শেক্সপিয়ারের গ্রন্থ হ্যামলেট, ট্র্যাজেডি, ওথেলো, এগুলি দেখতে পারেন, সব দেখা দরকার নেই। হ্যাঁ, যাই হোক আমরা যতটুকু আলোচনা করলাম, রোমান্টিক পিরিয়ড কবে নেবেন? হ্যাঁ নেব ইনশাল্লাহ। হোয়েন উইল বি দ্য নেক্সট ক্লাস? আচ্ছা আচ্ছা, আল জাজিরা ভাই এফিয়ার ওয়েল ট্রাম্প সম্পর্কে কিছুটা বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক ভাই কোশ্চেন করেছে এফিয়ার ওয়েল টু আর্মস। দেখুন ছোট্ট করে একটা ইনফরমেশন দেই। আর্নেস্ট হেমিংওয়ে, হি ওয়াজ বর্ন ইন 1899 থেকে 1961। হ্যাঁ, দু একটা বইতে এখানে 62 পেতে পারেন, তবে দু একটা বইতে এখানে 62 পেলে এখানে আবার 98 পাবেন। হ্যাঁ, যাই হোক অ্যাভারেজে হচ্ছে পারফেক্ট এটার। আর্নেস্ট হেমিং ওয়াজ বর্ন ইন 1899-1961 এবং হি ওয়াজ ফেমাস নোবেলিস্ট এবং নোবেল প্রাইজ অ্যাচিভড হি ওয়াজ ইন 1954। কিসের জন্য? দি ওল্ড ম্যান অ্যান্ড দি সির জন্য। যাই হোক, তার বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে এফিয়ার ওয়েল টু আর্মস। এফিয়ার ওয়েল টু আর্মস একটা বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটা তার লাইফে সে 40 বার লিখেছিল। কতবার লিখেছিল? 40 বার লিখেছিল। ইংরেজ সাহিত্যের মধ্যে এবং সারা ওয়ার্ল্ডে যাবৎকালে এতবার কেউ কোনো গ্রন্থ এরকম করে লেখে নাই। আর্নেস্ট হেমিং এফিয়ার ওয়েল টু আর্মস বিখ্যাত একটা গ্রন্থ, যেটা 40 বার লিখেছিল যুদ্ধকে কেন্দ্র করে। যুদ্ধের মধ্যেও যে ভালোবাসা হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকে গ্রন্থটা লেখা হয়েছিল। এবং আর্নেস্ট হেমিং অধিকাংশ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপ করত এবং আর্নেস্ট হেমিংয়ের পরিবার সহ সে নিজেও সুইসাইড করে মারা গিয়েছিল। হ্যাঁ, আর এফিয়ার ওয়েল টু আর্মস একটা বিখ্যাত গ্রন্থ, এটা একটা নভেল, তবে এই নভেলটা লিখেছিল 40 বার। আর্নেস্ট হেমিংওয়ে প্রচুর পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপ করত এবং প্রচুর পরিমাণ মদ পান করত। এমনও হয়েছিল আর্নেস্ট হেমিংওয়ে মদ পান করে সে ওয়াশরুমে ফেলে দিয়ে আসছে, ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে সেটা তুলে নিয়ে এসে আবার খেয়েছে, এরকমও করেছিল আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, তার লাইফে। এবং আর্নেস্ট হেমিংওয়ে বলেছিল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখা। লেখা অনেকে সহজ মনে করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখা। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এত লেখেন, লেখা কি খুব সহজ? তখন আর্নেস্ট হেমিং বলেছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেখা। এবং আর্নেস্ট হেমিং বলেছিল কেউ যদি খারাপ লেখে তাহলে তাকে বাজারে গিয়ে এক গাছ লম্বা দড়ি কিনে নিয়ে আসতে হবে এবং নির্জন প্রবণ এলাকায় কোনো এক গাছের সাথে ঝুলে সেই ব্যক্তির ফাঁসি নিতে হবে যদি সে খারাপ লেখে। কেন? কারণ বাকি ব্যক্তিগুলি যখন দেখবে তাকে, তখন তাকে লেখার উৎস পাবে। লেখা এতটা কঠিন। আর্নেস্ট হেমিং এই পৃথিবীর সবচেয়ে ছোট গল্প বলেছিল আর্নেস্ট হেমিং, মাত্র 6টা শব্দ দিয়ে। বেবি শুজ নেভার অন ইটস মিউজিয়াম, এটিকে বাংলায় করলে 5টা শব্দ হয়। এবং আমরা জানি ছোট গল্প, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গল্প আর্নেস্ট হেমিং লিখেছিল। কিন্তু আমরা পড়ে এসেছি যে কন্যার বাপ সবুর করিতে পারলেন, বরের বাপ সবুর করিতে চাহিলেন না, তাকে ছোট গল্প বলে। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ছোট গল্প দেনাপানা, শেষ সার্থক, ভিখারিণী এবং লাস্ট হচ্ছে ল্যাবরেটরি। ছোট পান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত, এরকম করে শেষ হলে না কিসের সংজ্ঞা? ছোট গল্পের সংজ্ঞা বলা হয়। আর্নেস্ট হেমিং ছোট গল্পের মাধ্যমে এফিয়ার ওয়েল টু আর্মসটাকে তুলে ধরেছে, যেখানে যুদ্ধ থাকে, ভালোবাসাও থাকে। যুদ্ধ হওয়ার পর ভালোবাসা থাকলে যুদ্ধ হবেই, ভালোবাসা থাকলে লাভ থাকলে যুদ্ধ হবে, লাভ থাকলে যুদ্ধ হবেই, শান্তি থাকলে যুদ্ধ হবে। কিন্তু যুদ্ধ হওয়ার পর যদি শান্তি হয়, যুদ্ধ হওয়ার পর যদি ভালোবাসা হয়, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট ভালোবাসা। সেই কথাগুলি এফিয়ার ওয়েল টু আর্মস এর মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে বলেছিল। তাহলে ছোট্ট করে আমরা একটু জানলাম আর্নেস্ট হেমিং এর বিখ্যাত একটা নভেল হচ্ছে এফিয়ার ওয়েল টু আর্মস, একটা হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, একটা বলা আছে the sun also rises, the sun also rises, RISES, the sun also rises। এগুলি বিখ্যাত সবগুলি নভেল। সে একজন নভেলিস্ট আর্নেস্ট হেমিংওয়ে। তবে আর্নেস্ট হেমিংওয়ে দুইভাবে স্পেলিংয়ে লেখা যায়। এটা লেখা যায় EARNEST, EARNEST এটাও লেখা যায়, ERNEST এটাও লেখা যায়। এটা হচ্ছে পারফেক্ট। দ্যাটস এনাফ। আমরা ছোট করে আজকে এতটুকু জানি। লাস্ট আর দু একটা দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ইজ দেয়ার এনি কোশ্চেন? খালিদ স্যার আপনাকে হেনরি ফিল্ডিং সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, হেনরি ফিল্ডিং, আচ্ছা ঠিক আছে।
HENRY হেনরি ফিল্ডিং, FIELDING হেনরি ফিল্ডিং, এবং হেনরি ফিল্ডিং ওয়াজ বর্ন ইন হটশুট আইসে 1707 থেকে 1754। দেখেন 7 আর 54, তাহলে মনে রাখবেন 7 চুন্নি। কখনো কখনো জন্মিত আসে, যেমন শেক্সপিয়ারের জন্ম মৃত্যু 1566, 1616, তাহলে আর্নেস্ট হেমিংয়ের জন্ম মৃত্যু আসতে পারে। হেনরি ফিল্ডিং ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1754, 754 মানে 7 চুন্নি। তাকে বলা হয় নোবেলের জনক। হু ইজ দি ফাদার অফ ইংলিশ নোবেল? হেনরি ফিল্ডিং। নোবেল মানে উপন্যাস, বাংলা সাহিত্য উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ইংরেজ সাহিত্য উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। এবং হেনরি ফিল্ডিং নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। তার বিখ্যাত একটা নোবেল হচ্ছে অ্যামেলিয়া, অথবা বলা হচ্ছে টম জোন্স, অথবা জোসেফ অ্যান্ড্রেস। এগুলি তার বিখ্যাত নোবেল। তার প্লে বা ড্রামা হচ্ছে রেপ অপন রেপ, অথবা দি মাইজার, অথবা মডার্ন হাজব্যান্ড, অথবা ট্র্যাজেডি অফ ট্র্যাজেডিস। এগুলি তার বিখ্যাত গ্রন্থ। তার মধ্যে হেনরি ফিল্ডিং থেকে ছোট্ট করে একটা গল্প বলি, টম জোন্স, JONS। হেনরি ফিল্ডিং কে একটা টাইটেল বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। উপন্যাসের জনককে হেনরি ফিল্ডিং, একটা টাইটেলই খুব ইম্পর্টেন্ট। ফাদার অফ ইংলিশ নোবেল, উপন্যাসের জনককে বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বঙ্কিমের ও এটা শব্দ দিলে কি হয়? বউ। হ্যাঁ, আর বউয়ের ফুল মিনিং হচ্ছে বতে বড় উতে উৎপাত। যাই হোক, অন্যভাবে নেওয়ার কারণ নেই। হেনরি ফিল্ডিংকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। তার একটা নোবেল একটু গল্প করি, টম জোন্স, TOM জোন্স। টম জোন্স একজন বিখ্যাত ব্যক্তি, কিন্তু তার পূর্বপুরুষ পরিচয় নেই। টম জোন্স ভালোবাসে নায়িকা সোফিয়াকে, সোফিয়াও ভালোবাসে টম জোন্সকে, কিন্তু সোফিয়ার মা বাবার অনুমতি ছাড়া সোফিয়া কখনোই অন্য পুরুষের হাতে বা টম জোন্সের হাতে চলে যাবে না। তখন সোফিয়া বুদ্ধি দেয় টম জোন্সকে, তুমি আমার বাসায় গিয়ে মা বাবাকে রাজি করাও, তারপরে তারা রাজি হলে আমি তোমার সাথে বিয়েতে আবদ্ধ হব। এবং টম জোন্স সোফিয়ার মা বাবার কাছে যায়। যাওয়ার পরে তার মা বাবার সাথে কথা বলে, ভালো লাগে। লাস্টের দিকে টম জোন্সের পুরো পরিচয় জানতে চায় তার মা বাবা, তখন সে আর পূর্ব পরিচয় যায় না, যদিও সে অনেক ফেমাস পারসন, সে একজন টুকাই বা রাস্তার ছেলে। এই পয়েন্ট অফ ভিউ থেকে সোফিয়ার মা বাবা তার সাথে তার মেয়ে বিয়ে দেয় না। এই ব্যথায় ব্যতীত হয়ে সোফিয়া বাড়ি থেকে পালিয়ে আসে টম জোন্সের কাছে। টম জোন্স সোফিয়াকে নিয়ে দূরে চলে যায় এবং পরবর্তীতে বিয়ে শাদী করে সুখে শান্তিতে বসবাস করে। বলা হয়েছে এটাই সত্যিকারের ভালোবাসা কখনোই নমনীয় হয় না। সত্যিকারের একজন প্রেমিক তার জন্য কোনো বাধাই বাধা দিতে পারে না, সকল বাধাকে সে অতিক্রম করে তার প্রিয়জনের কাছে চলে যাবেই। এই জন্য পার্সি বিশি শেলি একটা কথা বলেছিল, সেই কথাটা হচ্ছে এরকম। পার্সি বিশি শেলি একটা কথা বলেছিল, কথাটা হচ্ছে এরকম, সোলস মেট সোলস অন লাভার্স লিপস। দেখেন, সোল মেট সোলস অন লাভার্স লিপ। প্রেমিকার ঠোঁট যখন প্রেমিকার ঠোঁটে স্পর্শ করে তখন তার অবিনশ্বর হয়ে যায়, যেটা কখনোই পৃথিবীতে থেকে ধ্বংস হয় না। হ্যাঁ, লাইক দ্যাট, ইত্যাদি ইত্যাদি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে টম জোন্স গল্পটা বা নভেলটা তৈরি করা হয়েছিল এবং ইট ওয়াজ পাবলিশড ইন 1700। টম জোন্স 49, 1749 সালে টম জোন্স গ্রন্থটা পাবলিশ করা হয়। তাহলে এই হচ্ছে হেনরি ফিল্ডিং এর সম্পর্কে একটু বললাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমেরিকান সাহিত্যে কি কি পড়তে হবে কিছুটা। হ্যাঁ, আমেরিকান সাহিত্যিক একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে রবার্ট ফ্রস্টকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ আমেরিকান। হু ইজ ন্যাশনাল পোয়েট অফ আমেরিকান? রবার্ট ফ্রস্ট। আমেরিকান ন্যাশনাল পোয়েট 3 জন, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন, ওয়াইল্ড হোয়াইট ম্যান। কিন্তু রবার্ট ফ্রস্টকে বেশি বলা হয় আমেরিকার বিখ্যাত একজন ব্যক্তি, কারণ সে পুলিৎজার পুরস্কার পেয়েছিল 4 বার আমেরিকা থেকে, 1931, 1933, 1943 ইত্যাদি। রবার্ট ফ্রস্টের কবিতা রোড নট টেকেন, ম্যান্ডিং ওয়াল, স্টপিং বাই উডস অন দ্য ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমেরিকার কিছুটা আছে, আমি সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি কারো ভালো লাগে আজকে যতটুকু পড়ানো হলো আপনারা রিকোয়েস্ট করবেন, আমি ইনশাল্লাহ নেওয়ার